বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা আজকে আমরা আজকে এসএসসি 26-27 বিষয়ের জন্য আমরা ফিজিক্স বইয়ের মানে পদার্থবিজ্ঞান বইয়ের এটা হচ্ছে কত অধ্যায়? অধ্যায়ের নাম হলো কাজ, ক্ষমতা ও শক্তি, চতুর্থ অধ্যায়। ঠিক আছে, চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো। চতুর্থ অধ্যায় প্রথমে আছে টপিক যেটা আছে কাজ। ঠিক আছে, আমার কাজ কি ওইটা আগে আমরা জানি। আমার কাজ কি আমি তোমাকে বলি, কি ফিজিক্স না, ফিজিক্স তোমাদের করতে হবে বুঝে বুঝে। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করলে বেশি দিন রাখতে পারবো না। আমি এটা আগেও বলি এখনই বলি, কি মুখস্থ করবো না, তোমরা বুঝে নিবা। ঠিক আছে, ভালো করে বুঝে নিবা। তো বুঝলে কিন্তু তোমরা বুঝবা। ঠিক আছে, বুঝতে চাইলে তো আমরা শুরু করি। কাজ কি আসলে? কাজ হলো আমরা যদি কোনো বস্তুতে, আগে সংজ্ঞাটা বুঝো, আমরা যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করে তার কিছুটা স্মরণ ঘটাই। ঠিক আছে, আমরা কোনো বস্তুতে বল প্রয়োগ করে কিছুটা স্মরণ ঘটাইলে তাহলে আমরা কিছুটা কাজ করবো। এটা কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায়। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজ বলতে যা বুঝি আর কি, আমরা বুঝি মনে করো আর কি, বইয়ের ভিতরে একটা উদাহরণ দিচ্ছে যে দারোয়ান সারাদিন নাকি গেটের সামনে বসে থাকে, গেটের সামনে বসে থাকলে কি বাসা পাহারা দেয়। কিন্তু পাহারা দিলে কি বোঝে আর কি, সবাই মনে করে কি দারোয়ান অনেক কাজ করছে। ঠিক আছে, কিন্তু আসলে পদার্থ বিজ্ঞানের ভাষায় তার কাজ না। কাজ হলো তুমি, কাজ হলো যখন কখন হবে, যখন তুমি কোনো বস্তুতে বল প্রয়োগ করবা এবং তার স্মরণ ঘটাবে কিছুটা। ঠিক আছে, স্মরণ ঘটালে এবং বল বল প্রয়োগ করলে তা হবে কাজ। এখন যদি আমার সামনে একটা বড় পাথর থাকে, মানে অনেক ভর বিশিষ্ট একটা পাথর থাকে, কিন্তু আমি ওটাকে আর কি সরানোর মতো আমার বল নাই। ঠিক আছে, আমি বল প্রয়োগ করতেছি করতেছি কিন্তু পাথরের কোনো স্মরণ করতেছে না। ঠিক আছে, এখানে কিন্তু আমি কোনো কাজ করিনি, আমি ঘামায় পুরো শেষ হয়ে গেছি, তারপর কিন্তু আমার কোনো কাজ হয়নি পদার্থ বিজ্ঞানের ভাষায়। ঠিক আছে, তাহলে কাজের সূত্র হলো কি, W = F S, মানে তুমি যে বল প্রয়োগ করছো। ঠিক আছে, তুমি যে বল প্রয়োগ করছো এবং ওই বল প্রয়োগের ফলে যে স্মরণটা ঘটছে। ঠিক আছে, মিটার এককে যে স্মরণ ঘটছে, ওই স্মরণের আর তোমার প্রয়োগ করা বলের গুণফলই হলো কাজ। ঠিক আছে, তো কাজ, কাজের একক হলো জুল। কাজের একক হলো জুল। কাজ আর শক্তি প্রায় সেম জিনিস আর কি। শক্তি হলো কাজ করার ক্ষমতা। ঠিক আছে, এখানে এফ হলো তোমার প্রয়োগকৃত বল, আর এস হলো মানে তুমি বল প্রয়োগ করে কতটুকু দূরত্বে সরেছো। আমি তোমাকে বলি, যদি এই যে আমার হাতে মার্কারটা দেখতেছো, ধরো এটা এখানে আছে। ঠিক আছে, মার্কারটা এটাকে আমি বল প্রয়োগ করে এই পর্যন্ত আনছি, এখান থেকে এই পর্যন্ত আনছি, আমি একটা বল প্রয়োগ করছি না মার্কারটাতে এদিকে। ঠিক আছে, ওই বল প্রয়োগ করার ফলে যে আমি একটা স্মরণ ঘটেছি, যে এতটুকু স্মরণ ঘটেছি, এস এর মান হলো এতটুকু, ধরো 1 মিটার। আর মার্কারটাতে বল প্রয়োগ করছি ধরো 2 নিউটন বা কম বেশি যাই হোক। তাহলে এই দুইটা আমি যে বল প্রয়োগ করছি আর যত দূরত্ব সরাইছি, ঠিক আছে, ওই বল প্রয়োগকৃত বল আর স্মরণ, এই স্মরণ আর প্রয়োগকৃত বলের গুণফলই হলো আমাদের কাজ, মানে আমি কতটুকু কাজ করছি। ঠিক আছে, তারপরে তোমাদের কাজটা হলো ভেক্টর রাশি, যদিও বল হলো আর কি, না, কাজ হলো স্কেলার রাশি, বল হলো ভেক্টর রাশি, আর স্মরণ হলো ভেক্টর রাশি। মানে আর কি বলের সাথে কিন্তু বলের দিকেরও কিন্তু একটা আর কি ভ্যালু আছে, মানে দিকটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। আর স্মরণের ক্ষেত্রে কিন্তু আমাদের দিক প্রাধান্য দিতে হবে। তোমরা এগুলো পড়ছো দ্বিতীয় অধ্যায়। আর কাজ হলো কি, কাজ হলো ভেক্টর রাশি, কারণ দুইটা একই, দুইটা স্কেলারের না কাজ, সেই দুটো ভেক্টর আর এটা হলো স্কেলার। ঠিক আছে, মানে দুইটা ভেক্টরের গুণফলের পরে আমরা স্কেলার রাশি কাজ পেয়েছি। ঠিক আছে, কেন কাজ হলো, কারণ তোমাদের কাজের কোন দিকে আর কি বল কোন দিকে প্রয়োগ করছো আর কাজটা কোন দিকে হয়েছে এটা কোনো ম্যাটার না। ঠিক আছে, তাই কাজ হলো কি, কাজ হলো স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে কাজের পরে আছে শক্তি। ঠিক আছে, কাজ সম্পর্কে তুমি এই সূত্রটা মনে রাখবা। ঠিক আছে, আর এটার ম্যাথ আমরা পরে করবো। ঠিক আছে, তাহলে আমরা এখন কনসেপ্ট বুঝি কিছু। ঠিক আছে, আমরা আগে এখন কনসেপ্ট বুঝবো, তারপরে আমরা ম্যাথ করবো। এখন আছে শক্তি বা এনার্জি। ঠিক আছে, শক্তি বলতে কি বোঝায়? শক্তি আর আর কাজ প্রায় এক মার পেটে পেটে খাওয়াতে ভাই, মানে ভাই ভাই তোমরা, বুঝছো আর কি। কি আছে, শক্তিটা হলো কাজ করার সামর্থ্য, মানে তুমি কতটুকু শক্তি প্রয়োগ করে তুমি আর কি কাজটা। আমি তোমাকে বুঝাই, যারা ফেসবল করো না, ফেসবল মানে ফেসবল করার সময় আমরা কি করি, আগে থেকে কিছুটা দূরত্ব অতিক্রম করি, মানে দৌড়ে এসে তারপর আমরা বলটা মারি। ঠিক আছে, তাহলে দৌড়ে এসে বলটা মারার কারণ যাতে আমাদের বলটাতে বেশি শক্তি আর কি, বেশি বল প্রয়োগ করতে পারি, বেশি বল প্রয়োগ করে মানে কি ব্যাটসম্যানের স্টাম্পে নিয়ে আমরা লাগাতে পারি, বেশি হয় যাতে গতিটা হয় বেশি। ওই গতিটা কিন্তু একটা শক্তি। ঠিক আছে, গতি শক্তি যেটাকে আমরা বলি। ঠিক আছে, গতি শক্তি ওটা কিভাবে হয়, আমরা বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর ভিতরে যে আর কি কাজ করার যে সামর্থ্যটা অর্জিত হয় বস্তু, ওইটা হলো কিন্তু শক্তি। মনে করো এই যে আমি এটাতে বল প্রয়োগ করে যদি আমি এটা ওইদিকে ছুড়ে মারি, তাহলে ওটা চলতে আছে, মানে চলতে পারতেছে, চলতে পারতেছে মানে কি ওটা কাজ করতেছে, মানে নিজের ভরটাকে কি
কাজ করার এই সামর্থ্যটাই হলো কি শক্তি। মানে আমি যদি বলটা মারলাম, বল মেরে আর কি, ধরো আমি ওই দেওয়ালটাতে মারতেছি আর কি, মেরে ধরো দেওয়ালটা ভেঙে গেল, বলটা মেরে, ধরো তুমি দেওয়ালটা ভাঙা যাবে, ঠিক আছে, আমি বলটা ওইভাবে মারলাম, মারার পরে কি হলো, বলটা মারার পরে দেওয়ালটা ভেঙে ফেললো, মানে দেওয়ালটা ভাঙতে তো আর কি ওটা কাজ করা লাগছে নাকি, মানে শক্তি প্রয়োগ করা লাগছে আর কি। ওই কাজ করাটার জন্য আর কি তো বলটা গতিশীল করা হয়েছে, মানে আমি এখান থেকে জোরে মারছি, মানে এই দেওয়ালটাকে ভাঙছে বা ওই পাশে কোনো একটা জিনিস ছিল ওটাকে তোমার মনে করো আরো দূরে নিয়ে গেছে, ঠিক আছে, মানে একটার সাথে যে আমরা খেলি না, কি জানি বলে, যাই হোক আমরা ফুটবল খেলি, আমি ফুটবলের উদাহরণ দিই, ঠিক আছে, আর ফুটবলের উদাহরণ দিই, আমরা যখন ফুটবল খেলি তখন কি করি, আমরা বলে যে কিক করি, মানে দূরের থেকে কিছুটা যখন কিক করি, মানে কিছু দূরের থেকে আমরা শট দিই, ঠিক আছে, বলে কিক করি যখন, তখন কিন্তু আমাদের পাটাকে প্রথমে গতিশীল করি, তারপর বল মারি, তারপর বল গতিশীল হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের পাটাতে প্রথমে শক্তি হয় আর কি, গতিশক্তি আর কি করি, বল প্রয়োগ করার মাধ্যমে গতিশক্তি পাতে দিই, তারপর ওই শক্তিটা আবার বলটাকে দূরত্বে কিছুটা দূরত্ব অতিক্রম করে নেয় আর কি, বলটা এই শক্তিটা ওই বল আমাদের ফুটবলে বল প্রয়োগ করে ওই ফুটবলটাকে কিছুটা দূরত্বে অতিক্রম করে, অর্থাৎ কাজ করে, মানে এটাই আর কি, কাজ করার যে সামর্থ্য ওটাই হলো কি, ওটাই হলো শক্তি, ঠিক আছে, কাজ করার সামর্থ্যটাই হলো শক্তি। মানে ওই যে ফেসবল করার যেটা আমি বললাম, ফেসবল করতে হলে আমরা কিছুটা দূরত্ব অতিক্রম করে আসি, দৌড়ে আসি, ঠিক আছে, দৌড়ে আসলে প্রথমে আমাদের শরীরের ভিতরে যে শক্তি, গতিশক্তি অর্জন করি, আমরা আগে গতিশক্তি অর্জন করি, তারপরে যে বলটাতে আমরা ওই শক্তিটা প্রয়োগ করি, ফলে আমরা একটা কাজ করি, কাজের ফলে বস্তুর ভিতরে, মানে ওই যে ক্রিকেট বলটা, ওই বলটার ভিতরে কি হয়, শক্তি জমা হয়, ওটা হলো গতিশক্তি, যার ফলে ওটা গতিতে যায় আর কি, ব্যাটসম্যানের স্টাম্পে অথবা ব্যাটে যেখানে লাগুক আঘাত করতে পারে, ঠিক আছে, এটাই হলো শক্তি। আর শক্তির পরিমাপক রাশি হলো শক্তি আছে দুই প্রকার, ঠিক আছে, শক্তি আছে দুই প্রকার, দুই প্রকার না, অনেক প্রকার শক্তি আছে, যেমন তোমার মনে করো রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, চৌম্বকীয় শক্তি, তারপর তোমার আছে নানা প্রকার শক্তি আছে, ঠিক আছে, আলোক শক্তি, তরঙ্গ শক্তি, অনেক কিছু আছে। তবে এখানে আমরা গতি শক্তি আর বিভব শক্তি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। শক্তির একক কিন্তু জুল, শক্তির একক জুল, ঠিক আছে, শক্তির সম্পর্কিত ম্যাথ আমরা পরে করব। তো আমরা আসি তারপর, কি বলছে, শক্তির বিভিন্ন রূপ, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, ঠিক আছে, বললাম শক্তির বিভিন্ন প্রকার শক্তি আছে, যেমন গতি শক্তি, তারপরে তোমার বিভব শক্তি, তারপরে আছে আরো নানা চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, তারপরে আরো অনেক শক্তি আছে, যান্ত্রিক শক্তি ভিতরে আছে, যান্ত্রিক শক্তি কিন্তু হলো বিভব শক্তি, আর গতি শক্তির সমষ্টি হলো যান্ত্রিক শক্তি, ঠিক আছে, মানে আমি যে যান্ত্রিক শক্তিটা হলো বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি, মানে গতি শক্তি আর বিভব শক্তি কিন্তু যান্ত্রিক শক্তিরই রূপ, ঠিক আছে। তাহলে বলছে গতি শক্তি কি, আমরা আগে বলেছি কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। আমরা সবাই জানি কোনো বস্তু গতিশীল হলে সেটা অন্য বস্তুকে ধাক্কা দিয়ে সেটাকে গতিশীল করে খানিকটা দূরত্বে ঠেলে দিতে পারে, যেটা আমরা দেখছি যে আমি যে উদাহরণটা দিলাম, যে নিজের শরীরকে গতিশীল করে, মানে কিছুটা দূর থেকে দৌড়ে এসে তারপর আমরা বলটা মারি, মানে আগে নিজে গতিশীল হই, তারপর একটা বস্তুকে আমরা গতিশীল করতে পারি, ঠিক আছে, না গতিশীল, মানে আমি যদি এই কলমটাতে টোকা দিতে হয়, টোকা দিয়ে মনে করো আমি এটা কিছুটা দূরত্বে নিয়ে যাবো, তখন কলমটাকে আমি টোকা দিতে হলে আমাদের আঙুলটাকে গতিশীল করতে হয়, ঠিক আছে, মানে তুমি এটার ভিতরে গতি করতে হলে আর কি, গতির করতে হলে, গতি শক্তি দিতে হলে তোমার আগে তুমি যেটা দিয়ে গতি শক্তিটা দিবা ওটা কিন্তু গতিশীল করতে হবে, ঠিক আছে, এটাই হলো কথা। আমরা এই গতিটা কিন্তু একটা শক্তি, এটাই হলো কিন্তু কি গতি শক্তি, ঠিক আছে, মানে গতির মাধ্যমে যে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে ওটাই হলো গতিশক্তি। এখানে গতিশক্তি পরিমাপক রাশি আছে, যেমন এই যে আমি যেটা বলছিলাম যে কাজ আর শক্তির ভিতরে তেমন কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্ট আর কি বেশি নাই, ভেদাভেদ নাই। তাহলে আমরা কাজের যে সূত্র আমার আছে, যে এফ ইকুয়াল টু আর কি ডব্লিউ ইকুয়াল টু এফ এস, আমরা এটা থেকে কিন্তু আমরা গতি শক্তি যে সূত্র আছে ওটা বের করতে পারবো, ঠিক আছে, কিভাবে বের করবো আমরা দেখি। আমরা একটা সূত্র জানি, নিউটনের সূত্র থেকে, গতি সূত্র থেকে আমরা কিছু সমীকরণ জানি, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, আমরা একটা জানি, আর একটা জানি যে ভি ইকুয়াল টু এটি। এটা কাজ করবে কোন সময়, এটা কাজ করবে সমত্বরণের ক্ষেত্রে, মানে ত্বরণ যদি সমত্বরণ হয় তাহলে কিন্তু কাজ করবে, সুষম ত্বরণের ক্ষেত্রে এটা কাজ করবে। আর আমাদের এখানে আমরা ধরে নিলাম যে আমরা সুষম ত্বরণে, মানে এই লেভেলে, আমাদের এসএসসি লেভেলে আমরা সুষম ত্বরণের বেশি না, কিন্তু কাজ কিন্তু সবসময় সুষম ত্বরণে হবে এটা কিন্তু কোনোখানেই নেই, মানে ত্বরণ বন্ধন প্রায় সময় আর কি হতে পারে,
আর কি যদি আমরা আর কি বাস্তবিকভাবে দেখি, তবে আমরা আমাদের এখন এই স্ট্যান্ডার্ডে আমরা আর কি বোঝার সুবিধার্থে প্রথমত প্রাথমিক লেভেলে আমরা ধরে নেব যে আমাদের ত্বরণটা সমতরণ, ঠিক আছে, সুসমতরণ। সেই ক্ষেত্রে আমরা এই কাজ থেকে কিন্তু আমরা শক্তির যে সমীকরণ আছে, যে আমরা আমরা ম্যাথের সময় ইউজ করি যে ই কে বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার, ঠিক আছে, হাফ অফ এম ভি স্কয়ার। এখানে এম হলো ভর বা ম্যাস আর ভি হলো ভেলোসিটি অর্থাৎ বেগ, ঠিক আছে, শেষ বেগ। তাহলে আমরা দেখি, আমরা এস ইকুয়াল টু জানি ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। আমরা এখানে কিন্তু ইউর মান 0 ধরবো, অর্থাৎ আদিবেগ শূন্য ধরবো। কেন আদিবেগ শূন্য ধরবো? কারণ আদিবেগ শূন্য ধরার কারণ হলো আমরা কিন্তু যে কোনো বস্তু কিন্তু গতিশীল হলে প্রথমে প্রথমে স্থির অবস্থা থেকে তার গতিশীল হবে, প্রথমে স্থির অবস্থান থেকে গতিশীল হবে যে কোনো বস্তু, ঠিক আছে। তুমি এখন গতি শক্তিটা যেখান থেকে মাপো না কেন, আমি তোমাকে দেখাইলে যদি তুমি দেখো তাহলে দেখবে তুমি যত আর কি এখান থেকে একটা বল আছে, ঠিক আছে, এই বলটাকে তুমি এই পয়েন্টে থেকে তুমি এই বলটাকে এখানে আনলা, ঠিক আছে, একটা বল প্রয়োগ করলা, এখানে একটা বল প্রয়োগ করলা না, এই যে ফুটবলটাকে কিক দিয়ে এখানে আনলা, এখানে আনলা, একটা বল প্রয়োগ করলা, তাতে এটা গতিশীল হয়েছে, এখানে এসে তুমি থেমে গেছে, ঠিক আছে। মানে সর্বপ্রথম কিন্তু আসলে একটা ইতে দাঁড়িয়ে সর্বপ্রথমটা কিন্তু বস্তুটা ছিল স্থির, স্থির আছিল, মানে এটা আদিবেগ ছিল শূন্য, ঠিক আছে। এখন তুমি চিন্তা চিন্তা করতে পারো, যদি আমি তো এখান থেকে আর কি শক্তিটা শক্তিটা পরিমাপ করতে যাচ্ছি এখান থেকে, মানে শূন্য অবস্থান থেকে, মানে বেগ শূন্য থেকে, ঠিক আছে। যদি আমরা মাঝখানে ধরো এখানে আর কি বলটার বেগ আছিল ধরো 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এখানে বলটার বেগ আছিল এই অবস্থানে, বলটার বেগ আছিল 10 মিটার পার সেকেন্ড অথবা 10 মিটার পার সেকেন্ড। এখান থেকে এই পর্যন্ত আমরা শক্তিটা এখানে কতটুকু শক্তি আমরা বলটা অর্জন করছে আমরা এটা নির্ণয় করবো। সেক্ষেত্রে কি আমরা এই আর কি এই সূত্র ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো। কেন ইউজ করতে পারবো? কারণ সর্বপ্রথম আগে তো যে কোনো বস্তু আগে তোমার কি আদিবেগ শূন্য থেকে কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ যদি ইউর মান শূন্য হয় তাহলে ইউর মান শূন্য হলে তাহলে আমাদের সমীকরণটা আসবে কিরকম? ইউর মান শূন্য হলে তোমাদের ইউর সাথে যদি শূন্যের সাথে যদি আমরা টি গুণ করি, শূন্যের সাথে যে যাই গুণ করবো আমরা ওটা শূন্য হয়ে যাবে আমরা জানি। তাহলে এস এর সমান আসে কি? এস সমান আছে হাফ অফ এটি স্কয়ার, ঠিক আছে, এটা আমরা আসে আমাদের আসে, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে আমরা এখন এটা দিয়ে কিন্তু আমরা এই সমীকরণটা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে এফ সমান জানি কি? আমরা নিউটনের সূত্র থেকে আমরা এফ সমান জানি এম এ, ঠিক আছে, এম এ এম এ। তাহলে আমরা এফ সমান এম এ লিখলাম, আর এস এস হলো কি? সরণ, ঠিক আছে, এস হলো সরণ। আর আমরা এস সমান জানি কি? হাফ অফ এটি স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে হাফ অফ এটি স্কয়ার লিখবো, এম এ ইন্টু হাফ অফ এটি স্কয়ার, ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে এখন যদি করি তাহলে হাফটাকে প্রথমে পাশে আনি, আনার পরে হবে কি? এম এটি স্কয়ার গুণ করলে আর কি, আর টি স্কয়ার। এখন হাফ এম এখন এটি, ঠিক আছে, এই দুইটা কিন্তু গুণ অবস্থা আছে, তো আমরা এটা লিখতে পারি যে এটি হোল স্কয়ার লিখতে পারি, না? অবশ্যই লিখতে পারি। তাহলে হাফ আমরা এম আর এই এটির বদলে আমরা দেখছিলাম সমতরণ ক্ষেত্রে ভি, ঠিক আছে, সমতরণ ক্ষেত্রে ভি, এটির পরিবর্তে আমরা ভি লিখলাম, আর ভি এর উপরে স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের যে এটা কিন্তু আমরা ধরলাম কি? গতিশক্তি নির্ণয়ের বা পরিমাপ করার সমীকরণ হলো এটা, এটা একটা সূত্র, গতিশক্তি পরিমাপ করার সূত্র, এটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে। এটা হলো গতিশক্তি। আর আরেকটা জিনিস আমি বলিনি কাজের ভিতরে, যে কাজের ভিতরে আকাশ একটা শব্দ আছে, এটা বাংলা শব্দ আকাশ, এটার মানে আমি বুঝাইতেছি। যখন তুমি ই করবা আর কি কোনো বস্তুতে, তোমরা সবাই এটা জানো যে কোনো বস্তুতে বল কি গতিশীল করতে হলে কোনো বস্তুকে আমরা ওটাতে কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়। আবার যদি কোনো বস্তুকে আমরা স্থির করব, অর্থাৎ গতিশীল বস্তুটাকে আমরা স্থির করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বল প্রয়োগ করতে হয়। তো আমরা কি করব? ধরো কোন একটা বল তোমার দিকে বা কোন একটা আর কি গাড়ি বা সাইকেল আসতেছে, তুমি ওই গাড়িটাকে বা সাইকেলটাকে তুমি থামাতে যাচ্ছ, কি করতে যাচ্ছ? থামাতে। তো তুমি থামাতে যাচ্ছ কিন্তু তুমি থামাতে পারো না, তুমি বল প্রয়োগ করছো এভাবে থামাতে, কিন্তু ওটা থামে নাই, ওটা তোমাকে আরো পিছিয়ে নিয়ে সরিয়ে আনছে। মানে তুমি বল প্রয়োগ করছো এইদিকে, কিন্তু তোমাকে স্মরণ করছে এইদিকে, তোমার স্মরণ করছে, তুমি বল প্রয়োগ করছো ওদিক দিয়ে তোমার স্মরণে
করছে, তুমি তো থামাতে পারো নি, আর তুমি উল্টা দিকে চলে গেছো। ঠিক আছে, অর্থাৎ এখানে এস এর মান নেগেটিভ বলতে আর কি বুঝাচ্ছে যে উল্টা দিকে গেছে। ঠিক আছে, তাহলে এস এর মান আসে ঋণাত্মক, এস এর মান ঋণাত্মক আসে, ফলে এফ এস এর মান আসে কি ঋণাত্মক। ঋণাত্মক কাজ হলো কি আকাশ। ঠিক আছে, ডব্লিউ ইকুয়াল টু এফ এস আমরা জানি। ঠিক আছে, আমরা জানি কি এফ এস। তাহলে এখানে আমাদের স্মরণটা হচ্ছে উল্টা দিকে, আমরা যেদিকে বল প্রয়োগ করছি বলের দিকে আমাদের স্মরণ ঘটে নাই, আমাদের স্মরণ ঘটছে উল্টা দিকে। তো এখানে এফ আর এস হবে যা মাইনাস এস। ঠিক আছে, তাহলে এখানে আসবে কি মাইনাস এফ এস, মানে ঋণাত্মক কাজ হচ্ছে। এই ঋণাত্মক কাজের কারণ কাজটাই হলো কি আকাশ। ঠিক আছে, আমাদের শক্তি কি শক্তি গেল এটা, গতি শক্তি। ঠিক আছে, গতি শক্তি পরে আমাদের এখন হবে বিভব শক্তি, আমরা ম্যাথ পরে করবো। ঠিক আছে, বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জিটা কি তোমাদের আমি বলি। পোটেনশিয়াল এনার্জিটা হলো বস্তুর অবস্থান পরিবর্তনের কারণ, বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে বস্তুর ভিতরে যে শক্তিটা সঞ্চয় হয় বা জমা হয়, জমা হয়ে থাকে, ওই শক্তিটা হলো কি বিভব শক্তি। এই যে আমি কিন্তু মার্কেটটাকে কতক্ষণ ধরে কিন্তু এভাবে ধরে রাখছি, উপরের দিকে ধরে রাখছি, এটার একটা আকর্ষণ বল পৃথিবীর জন্য কাজ করতেছে। ঠিক আছে, পৃথিবী এটাকে আকর্ষণ করতেছে, মধ্যাকর্ষণ জনিত বলের কারণে, তোমরা সবাই জানো। ঠিক আছে, এটাকে আমি উপরে উঠালে কিন্তু এটা ছেড়ে দিলে কিন্তু মাটিতে পড়ে যায়। কেন পড়ে যায়? তখন এটা যে পড়ে গেল, পড়ে পড়ে যাওয়ার সময় তো এটা গতিশীল হয়েছে না, তো এই শক্তিটা পেলো কোথায়? প্রশ্ন আসে না? আমি তো এটাকে এভাবে মারিনি, জাস্ট ছেড়ে দিয়েছি, এটা পড়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা আমি যে মাটি থেকে এটাকে উপরে উঠেছি মধ্যাকর্ষণ জনিত বলের কারণে, এটার ভিতরে একটা শক্তি হয়েছে, শক্তি সঞ্চিত হয়েছে বা জমা হয়েছে। এই জমা হওয়ার শক্তিটাই হলো কি পোটেনশিয়াল এনার্জি অথবা কি বিভব শক্তি। এখানে বইয়ের ভিতরে একটা বলছে যেটা স্প্রিং এ। ঠিক আছে, তুমি ধরো একটা স্প্রিং, ঠিক আছে, এটা একটা স্প্রিং, এর স্বাভাবিক অবস্থা আছে, তুমি এখনো কিছু করো নাই। ঠিক আছে, তখন যখন তুমি এটাকে এভাবে আঙুল দিয়ে এভাবে পুশ করবা অথবা ঠেলবা, তখন কিন্তু এটা এরকম আরো আর কি সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে এরকম হয়ে যাবে। স্প্রিং স্প্রিং নিয়ে যারা খেলা করছো তারা জানো, আমিও কিন্তু ছোট থাকতে অনেক স্প্রিং নিয়ে শয়তানি করতাম আর কি। যাই হোক, তো এটাকে যখন আমি এখানে বল প্রয়োগ করলাম এদিকে, এদিকে বল প্রয়োগ করার ফলে, যে এদিকে বল প্রয়োগ করার ফলে এটা কি হলো সংকুচিত হলো। সংকুচিত হওয়ার পরে যখন আমি এটাকে ছেড়ে দেবো, এটাকে সংকুচিত করে রাখছি, তাই এটার ভিতরে বিভব শক্তির জন্ম হয়েছে, মানে এটার স্বাভাবিক অবস্থান থেকে স্বাভাবিক অবস্থানে যেতে চায় এটা। ঠিক আছে, আমরা এটাকে যেতে দেই না, আমাদের এখানে বল প্রয়োগ করে ধরে রাখছি। ঠিক আছে, সংকুচিত করে রাখছি, তাই এটার ভিতরে একটা শক্তি জমা হয়েছে। আমরা ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা আগের অবস্থান ফিরে যাবে, অর্থাৎ ওইদিকে একটা ধাক্কা বা এদিকে একটা বল প্রয়োগ করবে অটোমেটিক্যালি। কেন বল প্রয়োগ করবে? তাহলে বল প্রয়োগ করার শক্তিটা পেলো কই? এই শক্তিটা হলো কিন্তু এটার ভিতরে জমা থাকবে, জমা যে আমি যে শক্তিটা প্রয়োগ করলাম ওই শক্তিটার ভিতরে জমা থাকবে। এই জমা থাকাটাই জমা থাকা শক্তিটা হলো কি, এই জমা থাকা শক্তিটা হলো কিন্তু বিভব শক্তি। এখানে স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি মাপার কি হলো যে তোমার এরকম পোটেনশিয়াল এনার্জি মাপার সমীকরণ হলো হাফ অফ কি এক্স স্কয়ার। ঠিক আছে, হাফ অফ কি এক্স স্কয়ার। ঠিক আছে, এখানে কি হলো ধ্রুবক, নাকি ধ্রুবক না, কি হলো ধ্রুবক, মানে স্প্রিং ধ্রুবক, আর এক্স হলো তুমি কতটুকু দূরত্ব আর কি সংকুচিত করলাম। ধরো এখানে আমি এখান থেকে এতটুকু দূরত্ব সংকুচিত করে ফেলছি। ঠিক আছে, বল প্রয়োগ করে এতটুকু সংকুচিত করছি, ওটার মানে হলো যে এক্স। আর কি হলো ওই স্প্রিং এর ধ্রুবক। ঠিক আছে, এই স্প্রিং এর ধ্রুবক নিয়ে তত একটা আর কি অঙ্কন নাই আমাদের, তো আমরা এটাকে নিয়ে বেশি মাথা না ঘামানো চলবে। তো এটা হলো স্প্রিং ধ্রুবকের সূত্র। আর যেটা আছে আরেকটা যেটা বললাম যে আমাদের কলমটা এখানে রাখছিলাম, ঠিক আছে, এই ক্ষেত্রে কি এই সূত্র প্রয়োগ করতে পারবো? অবশ্যই না। কেন পারবো না? কারণ আমাদের কলমটা হলো পড়বে, মানে এখানে পন্ত বস্তু সূত্রটা কিছু অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আর এটা হলো এটার ভিতরে স্প্রিং ধ্রুবক আছে, আবার আমরা কতটুকু দূরত্ব কি করছি কি সংকুচিত করছি, এর কিছু প্রভাব আছে। এটা কিন্তু আমাদের কলমের ক্ষেত্রে যে উদাহরণটা দিলাম ওটার ক্ষেত্রে ইউজ হবে না। ঠিক আছে, তো এটা হলো স্প্রিং এর ভিতরে আর কি যে বিভব শক্তি জমা হয়েছিল, তার কারণে কিন্তু স্প্রিংটা পরবর্তীতে আর কি গতিশীল হয়ে, মানে সামনে যদি যদি কোনো বস্তু হালকা কোনো বস্তু রাখি, ওটাকে জোরে আর কি দূরে ফেলে দেবে। ঠিক আছে, মানে কাজ করে ফেলবে, মানে কাজ করতে হলে এটার ভিতরে শক্তি থাকা লাগবে। ওই শক্তিটা আমরা যখন সংকুচিত করে রাখছি, মানে এরকম ধরে রাখছি সংকুচিত করে, তখন কিন্তু এটার ভিতরে জমা আসছিল, জমা হয়েছিল।
ঠিক আছে, ওই জমা হওয়া শক্তিটা হলো কি বিভব শক্তি। ঠিক আছে, ওই বিভব শক্তিটা পরে ছেড়ে দিলে ওটা গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং সামনে যদি কোনো বস্তু থাকে ওটাকে আঘাত করে বা ওটাকে আর কি দূরে ঠেলে দেয়। ঠিক আছে, মানে কাজ করে। তাহলে এই যে প্রিন্সিপালটা আমি যেটা বললাম স্প্রিং এর, এটা কিন্তু গুলির ভিতরে ব্যবহার হতো, যে বন্দুক আছে না, বন্দুকের ভিতরে ব্যবহার হতো। ঠিক আছে, ওই যে বন্দুকের আছে না উপরে দিয়ে কি জানি বলে, ভুলে গেছি নামটা, যেভাবে টেনে প্রথমে রিলোড করে। ঠিক আছে, রিলোড করার সময় কিন্তু এই স্প্রিংটা পিসের দিকে আর কি এভাবে ধরে স্প্রিংটার ভিতরে বিভব শক্তি জমা করা হয়। ঠিক আছে, তারপর যখন আমি গিয়ার আর কি এখানে চাপ দিই তখন কিন্তু ওটা ছেড়ে যায়। ঠিক আছে, সামনে থেকে কাটিস বাড়ি দিয়ে দূরে উড়ে যায় বুলেটে। ঠিক আছে, এটা হলো স্প্রিং এর ঘটনা। আর এই পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি নির্ণয় করার রাশি হলো এরকম, ইপি সমীকরণ, ইপি ইজিক্যাল টু এমজিএস, এটা আমরা বেশি ব্যবহার করি। ঠিক আছে, ওটা কিন্তু এরকম কি এখানে যেটা লিখছিলাম ইপি ইকুয়াল টু ওটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। ঠিক আছে, হাফ অফ কে এক্স স্কয়ার, এটা হলো স্প্রিং এর ক্ষেত্রে। আর এটা হলো উপরের থেকে কোনো বস্তু নিচে, উপরে আছে কোনো বস্তু, ওটার ভিতরে কতটুকু বিভব শক্তি সঞ্চিত আছে এটার ক্ষেত্রে। ধরো যে আমি বললাম এই যে এই কলমটা আমার হাতে আছে, ঠিক আছে, কিছু দূরত্বে আছে, ধরো এই দূরত্বটা কতটা উচ্চতায় আছে, এটা হলো এইচ এর মান, হাইট। ঠিক আছে, আর জি, জি তো সবাই জানো যে গ্রেভিটেশনাল এক্সেলারেশন অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। আর এম, এম হলো কি মাস, মানে এই কলমটার ভর, মানে এটা ভর অনুযায়ী কিন্তু ভর বেশি হলে কিন্তু ওটার ভিতরে, ওটা যত উপরে উঠাবো ওটার ভিতরে তত বেশি শক্তি, বিভব শক্তি সঞ্চিত হবে। আর ছেড়ে দেওয়ার পরে কিন্তু ওটা তত বেশি জোরে মাটিতে আঘাত করবে। কেন আঘাত করবে, মানে এটার গতি শক্তি তত বেশি হবে, যত বিভব শক্তি হবে তত গতি শক্তি হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু যতটুকু তুমি বিভব শক্তি আসছিল ওটার ভিতরে, ওটা কিন্তু ছেড়ে দেওয়ার পরে ওটা সম্পূর্ণ সেই গতি শক্তিতে কিন্তু রূপান্তরিত হবে, কোনো অপচয় হবে না। ঠিক আছে, তো তারপর আমরা দেখি এখানে যে বলা হয়েছে যে এখানে আমরা ডব্লিউ ইকুয়াল টু জানি কি এফ এস। ঠিক আছে, মানে এই এমজিএস টা কোথা থেকে আসলো আমরা সেটা দেখি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, এখন এই এফটা হলো কি, এফটা হলো বল, মানে আমরা জানি এফ ইকুয়াল টু এমজি পরন্ত বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, উপরে থেকে কোনো বস্তু আসছে বা উপরে যাচ্ছে এরকম বস্তুর ক্ষেত্রে এফ ইকুয়াল টু এমজি আমরা জানি। তো এখানে আমরা এফ ইকুয়াল টু এমজি দিই আর এস। ঠিক আছে, এসটা কিন্তু এখানে এস হবে না, কারণ এটা আমরা উচ্চতা, মানে কোনো একটা উচ্চতা থেকে কোনো বস্তু ছেড়ে দিলাম বা নিচে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তু উপরে উঠালাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এটা হবে এইচ বা হাইট। ঠিক আছে, হাইট। তাহলে সূত্রটা হলো কি ইপি ইজ ইকুয়াল টু এমজিএস। এই সমীকরণটা মনে রাখবো, সেটা দিয়ে আমরা ম্যাথ করবো। তারপর হলো কি শক্তির বিভিন্ন উৎস বা সোর্সেস অফ এনার্জি। ঠিক আছে, শক্তির বিভিন্ন উৎস আছে। এই শক্তির উৎস অনুযায়ী শক্তির দুই প্রকার, নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য শক্তি, মানে রিনিউয়েবল এনার্জি এবং নন রিনিউয়েবল এনার্জি। মানে রিনিউ মানে পুনরায় নতুন করা, মানে নবায়ন করা, নব মানে কি নতুন, মানে পুনরায় উৎপন্ন করা যায় এরকম শক্তি, বা এগুলো কখনো শেষ হবে না। ঠিক আছে, যেগুলা কখনো শেষ হবে না ওগুলো হলো যে কি রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি। এই জন্য আমরা যদি উদাহরণ দিই তাহলে আমরা বেশিরভাগ কিন্তু বিদ্যুৎ শক্তিটাই কিন্তু বেশি ব্যবহার করে থাকি। ওটার ক্ষেত্রে আমাদের শক্তি কিন্তু তোমাদের একটা জিনিস আমি বলিনি হয়তো, সেটা হলো শক্তি কিন্তু আমাদের মহাবিশ্বে যত শক্তি আছে সব শক্তি কিন্তু শক্তি একটাই শক্তি, কিন্তু ওটা আর কি এক রূপ থেকে বিভিন্ন এক রূপে পরিণত হয়। যেমন মনে করো যখন টারবাইন আছে না আর কি, বায়ুকল যেটাকে বললে আমরা, ওই বায়ুকলে যখন যে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় তখন কি হয়, যে বাতাসের ভিতরে কোনো আর কি এলাকায় যেখানে আর কি বাতাস বেশি হয় ওখানে কিন্তু ওখানে টারবাইন টাওয়ারটা আমরা কি করি স্থাপন করলে কি হয়, সেখানে বড় বড় টারবাইনের বড় বড় প্রপেলার। ঠিক আছে, ওই প্রপেলার গুলোকে বাতাসে কি করে ঘুরানোর ফলে এই প্রপেলারের আর কি পিছনে আর কি জেনারেটর আছে, জেনারেটরের ভিতরে ঘুরে এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কি করে ইলেকট্রিসিটি উৎপন্ন করে। ঠিক আছে, তো এখানে কি হয়, যান্ত্রিক শক্তি থেকে কিন্তু আমাদের একটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিভাবে যান্ত্রিক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হলো ওই যে বাতাসটা আসলো, বাতাসটা আসার পরে তারপরে যে প্রপেলারটাকে ঘুরালো, ঠিক আছে, বা পাখাটাকে ঘুরালো, ওই পাখাটাকে ঘুরানোর সময়
যে নিজের অবস্থান পরিবর্তন করে, অবস্থান, তারপর আর কি কি ভেদে জানি যান্ত্রিক শক্তির, এটা ভুলে গেলাম। এই যে যান্ত্রিক শক্তি হলো বিভব শক্তি আর গতি শক্তির এটাই আর কি সমষ্টি। আর যান্ত্রিক শক্তি হলো তোমাদের মনে করো যে অবস্থানের জন্য যে হয় আর কি, যেই শক্তি বা অবস্থান বা আকার আকৃতির জন্য, ঠিক আছে, যে শক্তিটা কাজ করে ওইটাই হলো কি যান্ত্রিক শক্তি। মানে বাতাসটা যে কি পপুলারটাকে ঠেলছে, ঠেলে ঠেলে ঘুরাচ্ছে, এই ঘুরানোটা আর কি হলো বাতাস যে শক্তিটা প্রয়োগ করছে, ওই শক্তিটা হলো যান্ত্রিক শক্তি। যেমন আমরা ফুটবলে কিক করি, এটা কিন্তু আমরা যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি ফুটবলে, ঠিক আছে। তারপর ফুটবলটা যে গোল বারের ভিতরে আঘাত করলো, সেখানে কিন্তু ওইখানে যান্ত্রিক শক্তি ইউজ হয়েছে, ঠিক আছে। সেভাবে কিন্তু বাতাসটা যখন পপুলারটাকে ঘুরাচ্ছে, তখন সেখানে কিন্তু যান্ত্রিক শক্তি হচ্ছে। যান্ত্রিক শক্তিটা পপুলার মধ্য দিয়ে খেতে যাচ্ছে, আমাদের জেনারেটরের ভিতরে যাচ্ছে। জেনারেটরের ভিতরে যাওয়ার ফলে জেনারেটরের ভিতরে যে ইটা আছে, কয়েলটা আছে, ওই কয়েলটা আর কি ঘুরানোর পরে আর কি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয় এবং আমাদের ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, ঠিক আছে। মানে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এভাবে কিন্তু আর কি শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, ঠিক আছে। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, শক্তিকে উৎপন্ন করতে পারে না, ঠিক আছে। শক্তিকে উৎপন্ন করতে পারে না এবং শক্তি আর কি নিঃশেষ হয়ে যায় না, শক্তি থেকে যায়। অনেক সময় দেখি আমরা যতটুকু শক্তি ইনপুট করি, কিন্তু আউটপুট হিসাবে তত শক্তি আমরা পাই না, ঠিক আছে। কেন পাই না? ওটা কিছু শক্তির অপচয় হয়, ঠিক আছে, হলেও হতে পারে কিছু শক্তির অপচয়, কিন্তু সেটা একেবারে নিঃশেষ হয়ে যায় না, এটা প্রকৃতিতে কিন্তু থেকে যায় কোনোভাবে না কোনোভাবে। তাহলে আমরা দেখি যে আমাদের শরীরের ভিতরে যে আমরা হাঁটি, যে আমি এখন কথা বলতেছি, ঠিক আছে, আমি যে চোখের পাতাগুলো ব্লিঙ্ক ব্লিঙ্ক করতেছি, এগুলো কিন্তু আমরা শক্তি আর প্রয়োগ করতেছি, ঠিক আছে। আমার শরীরের ভিতরে তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি থেকে কিন্তু আমরা এরকম যান্ত্রিক শক্তি করতেছি, ঠিক আছে। মানে রাসায়নিক শক্তি প্রথমে আমাদের খাদ্য থেকে হয় কি শক্তি, রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, তাপ শক্তির থেকে আমরা অন্যান্য যে শক্তিতে আমরা প্রয়োগ করি, ওই শক্তিটাই হয়, ঠিক আছে। পৃথিবী সভ্যতার ইতিহাসকে সহজভাবে বলা যায় শক্তি ব্যবহারের ইতিহাস। মোটামুটি ভাবে বলা যায় কোন দেশ কতটা উন্নত সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে মাথাপ্রতি তারা কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তার একটা হিসাব করা। পৃথিবীর বিভিন্ন ধরনের শক্তির রূপ এত চিত্রে দেখানো হলো, ঠিক আছে। এখানে বলো পৃথিবীর সভ্যতার ইতিহাসকে শক্তির ব্যবহারের ইতিহাস বলা যায়। মানে পৃথিবীতে যত আর কি উন্নত উন্নত রাষ্ট্র আছে, তারা কিন্তু কি করে, মানে যত শক্তি নিজস্ব আর কি শক্তি, পরিবেশ শক্তি যত ব্যবহার করতে পারে, ব্যবহার করা জানে বা ব্যবহার করার পদ্ধতি তারা জানে, তারা কিন্তু তত বেশি উন্নতি লাভ করে। যেমন আমরা যদি জাপানের দিকে তাকাই, জাপান নব প্রযুক্তি, যেটা হলো যে তোমরা হয়তো অনেকে শুনে থাকবে যে এটি ফুটপাতে, ঠিক আছে, ফুটপাতের উপরে বিশেষ ধরনের টাইলস ব্যবহার করা হয়। তো টাইলস এর উপরে কিন্তু আর কি পাড়া দিলে আর কি মনে করো চাপ দিলে কিন্তু ওটার ভিতরে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। মানে আমরা আর কি টাইলসের যে ফুটপাতে ব্যবহার করা হয়, ওই ফুটপাতের উপর দিয়ে অনেক হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন আপ ডাউন করে, ঠিক আছে, মানে আসা যাওয়া করে। আসা যাওয়া করার ফলে কিন্তু ওটার ভিতরে অনেক পাড়া পড়ে আর কি টাইলসের উপরে। এই পাড়া পড়ার ফলে ওই টাইলস থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। মানুষ যে শক্তিটা প্রয়োগ করতেছে, ঠিক আছে, নিজের পা দিয়ে, ওই শক্তিটা কিন্তু তারা অপচয় করেনি, ওই শক্তিটাও কিন্তু তারা আর কি তাদের আর কি ব্যবহার করার মতো শক্তিতে রূপান্তরিত করছে, অর্থাৎ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছে, ঠিক আছে। এরকমই প্রতিটা রাষ্ট্র কিন্তু এরকম যারা যারা আর কি শক্তি ব্যবহার করাতে জানে, মানে নিজের মাথা ব্রেন বুদ্ধি খাটিয়ে, মানে শক্তির অপচয় অপচয় তো হবে, ঠিক আছে, অপচিত শক্তি অনেক সময় কারো আর কি মানুষ করতে পারে না, অপচয় হবে, এটা পদার্থবিজ্ঞানের একটা নিয়ম, ঠিক আছে। শক্তির অপচয় হবেই, তাই কি সব অপচিত শক্তি কিন্তু মানুষ ব্যবহার করতে পারে না, সব পুরো শক্তিটা কিন্তু মানুষ ব্যবহার করতে পারে না, ঠিক আছে, কিছু না কিছু অপচয় হয়। যারা যারা প্রথম আর কি পদার্থবিজ্ঞান শিখে, পদার্থবিজ্ঞান শিখে, যেমন আমিও কিন্তু এটা কি করছিলাম যে তোমাদের পদার্থবিজ্ঞান বই কিন্তু বলা হয়েছে, কোনো জায়গায় জানি বলা হয়েছে, আমি পড়ছিলাম যখন, তখন আর কি দেখছিলাম যে আমি যখন আর কি সর্বপ্রথম আর কি, আমি তো ছোট কাল থেকে আর কি মনে করো তোমার ওই কি দিয়ে মোটর, যে বৈদ্যুতিক মোটর আছে না ছোট ছোট ডিসি মোটর গুলা, ওই সকল মোটর তারপর ব্যাটারি দিয়ে এগুলো নিয়ে আর কি ঘুরিনারি করতাম, ঠিক আছে। আমার কি খেলনা দিলে কি করতাম, ওই খেলনা টেলনা সব ভেঙে ফেলে ওটার ভিতর কি কি আছে সব বের করতাম, এরকম করতাম। এরকম করার ফলে আর কি আমরা কি করতাম, যখন আর কি বেশি দিন না, ক্লাস 5 মনে হয় এটা ট্রাই করছিলাম, যে দেখতেছি আর কি মোটরটাকে ঘুরালে, ডিসি মোটর আছে একটা বড় এরকম, ওটাকে ঘুরালে আর কি এটার পিছনে দিয়ে যদি আমরা কোনো এলইডি জুড়ে দিই, ওই ঘুরালে কিন্তু এলইডিটা জ্বলে, ঠিক আছে। তাহলে আমি চিন্তা করলাম তাহলে মনে হয় আর কি যদি আমি প্রথমে সেটা বিদ্যুৎ দিই, ঠিক আছে, মানে এই পাশে যদি আরেকটা মোটর কানেক্ট করি, এবার যদি আরেকটা মোটর কানেক্ট করি, আর ওই মোটর যদি কিছুটা বিদ্যুৎ দিয়ে আমরা যদি এটাকে সচল করি, তাহলে ওই পাশের মোটরটা ঘুরবে, এভাবে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হবে। তারপর যদি আমরা ওই বিদ্যুৎ দিয়ে আবার এই মোটর চালাই, ঠিক আছে, তাহলে কিন্তু আর কি এই মোটরটা চলবে, এই বিদ্যুতে আবার ওই মোটরও ঘুরবে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। এটা আর কি সাধারণ থিওরি আসছিল মাথায়, কিন্তু আসলে কিন্তু এটা হয় না, ঠিক আছে।
পুরো শক্তিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, কিছু শক্তি অবশ্যই অপচয় হবে। এটা আমাদের ব্যর্থতা না, এটা কিছুটা আর কি, এটা পদার্থবিজ্ঞানী একটা ধরাবাঁধা নিয়ম, ঠিক আছে। এখন আমরা অনবয়নযোগ্য শক্তি সম্পর্কে জানি। পৃথিবীর সভ্যতার ইতিহাসটা যেহেতু শক্তি ব্যবহারের ইতিহাস, তাই আমরা দেখতে পাই পৃথিবীতেই সব দেশ সব জাতির ভিতরেই শক্তির জন্য এক ধরনের ক্ষুধা কাজ করছে। যে যেভাবে পারছে সেভাবে শক্তির অনুসন্ধান করছে। যেটা আমি উদাহরণ দিলাম সেটাই কিন্তু শক্তিকে ব্যবহার করছে। তো শক্তির উৎস হলো দুই প্রকারের, একটা হলো অনবয়নযোগ্য শক্তি উৎস আর হলো নবায়নযোগ্য শক্তির উৎস। তো তোমাদের মনে করো আমি অনবয়নযোগ্য শক্তির কিছু উদাহরণ দিই, এগুলো তত বেশি ইম্পর্টেন্ট না, তারপর তোমরা যদি মনে রাখো তাও ভালো, ঠিক আছে। জ্ঞান তো জ্ঞানী, এগুলা পরীক্ষা কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমাদের মুখ্য উদ্দেশ্য প্লাস না, আমাদের মুখ্য উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা, ঠিক আছে। তাহলে অনবয়নযোগ্য শক্তি কোনটা? অনবয়নযোগ্য শক্তি হলো যে শক্তিটা পুনরায় উৎপন্ন করা যায় না। আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বেশিরভাগ শক্তি কিন্তু আমরা অনবয়নযোগ্য শক্তিটা বেশি ব্যবহার করতে পারছি, কারণ নবায়নযোগ্য শক্তি যেটা আমরা পুরোটা আর কি ইনভেনশন মানে উদ্ভাবন করতে পারছি না, যেটা কি অনবায়নযোগ্য শক্তি দিয়ে, মানে নবায়নযোগ্য শক্তি দিয়ে আমরা কিন্তু আমার চাহিদা পূরণ করতে পারছি না, যে সেই কারণে কিন্তু আমরা অনবায়নযোগ্য শক্তিটাই কিন্তু বেশি ব্যবহার করতেছি, ঠিক আছে। অনবায়নযোগ্য শক্তি যেমন তেল, কয়লা, গ্যাস, মানে খনিজ সম্পদ দিয়ে আমরা যে সকল শক্তি উৎপন্ন করি, মানে আমাদের দেশে অনেক পাওয়ার প্লান্ট আছে যেগুলোতে কি করে তেল দিয়ে, অর্থাৎ তেল না তো গ্যাস দিয়ে, অথবা তোমাদের কি দিয়ে, কয়লা দিয়ে বেশি, ঠিক আছে। কয়লা দিয়ে তাপশক্তি উৎপন্ন করে, বাষ্প তৈরি করে, এই বাষ্প দিয়ে কিন্তু আবার জেনারেটর টারবাইন ঘুরিয়ে তারপরে তোমাদের কি করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। আর কি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা অনবয়নযোগ্য শক্তিটা বেশি ব্যবহার করি, কিন্তু এবার যদি আমরা অনবয়নযোগ্য শক্তি ব্যবহার করি, এক সময় দেখা যাবে কি আমাদের তেল কয়লা গুলো ফুরিয়ে গেছে, ঠিক আছে। পুড়ে যাওয়ার ফলে কি হলো, আমাদের অনবয়নযোগ্য শক্তিটা আমরা বেশি ব্যবহার করতে পারতেছি না। কিন্তু এখন বর্তমানে আমরা নবায়নযোগ্য শক্তিরও কিছু আর কি অনেক দিক আছে, যেমন মনে করো আমরা অনেক আর কি বাসার, ঠিক আছে, বাসার ছাদে বা চালের উপরে কি থাকে, সোলার প্যানেল থাকে, অনেক বাসারই থাকে এরকম। সোলার প্যানেলের ভিতরে বিদ্যুৎ শক্তিটা আসে কি সূর্যের তাপে, সোলার প্যানেল থেকে ওই তাপ শক্তিটা কি হয় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, এবং ওই বিদ্যুৎ দিয়ে মোটামুটি আমাদের ঘরে চলে, ঠিক আছে। এরকম রিনিউয়েবল এনার্জির আরো উদাহরণ আছে, যেমন তোমাদের কি জিওথার্মাল হলো কি মানে ভূতাপীয় যে শক্তিটা, ওটা হলো তোমাদের মনে করো ভূমির নিচে যে লাভা থাকে, আমরা সবাই জানি আর কি। ভূমির নিচে বলতে আর কি অগ্নিপাত হয় না, মানে যে ভলক্যানো আছে না, ভলক্যানো আছে না, ওই ভলক্যানো যখন আর কি হয় আর কি ব্লাস্ট হয়, অর্থাৎ যখন কি ওটা থেকে ম্যাগমা বা লাভা বের হয়, ওই লাভা থেকে কিন্তু লাভার তাপ শক্তি ব্যবহার করে কিন্তু আবার উৎপন্ন করা হয়, শক্তি উৎপন্ন করা যায়, ওটা হলো যা ভূতাপীয় শক্তি। তারপরে আহ নবায়নযোগ্য শক্তি আছে না, তার বায়ু শক্তি, তারপরে বায়োফুয়েল, তারপরে সৌরশক্তি যেটা উদাহরণ দিলাম আমি, ওই যে সোলার প্যানেল দিয়ে বাসার ছাদের থেকে যে শক্তিটা উৎপন্ন করি আর কি বিদ্যুৎ শক্তি হিসেবে, ওটা কিন্তু কি সৌরশক্তি। বায়ু শক্তি হলো যে বায়ু কল দিয়ে যেটা আর কি করি, ওটা হলো বায়ু কল দিয়ে কিভাবে শক্তি উৎপন্ন করে আমি একটু আগে বলছি, ঠিক আছে। তারপর বায়োফুয়েল হলো যে কি পৃথিবীর মানুষ বহুদিন থেকে পান করার জন্য অ্যালকোহল তৈরি করে আসছে, সেটা এক ধরনের জ্বালানি। অ্যালকোহল পান করার জন্য তৈরি করা হচ্ছে, যে মদ যা যা আছে ওগুলো কিন্তু অ্যালকোহল, ঠিক আছে, তৈরি করেছে, সেগুলো কিন্তু এক ধরনের জ্বালানি। ভুট্টা, আখ এ ধরনের খাবার থেকে জ্বালানির জন্য অ্যালকোহল তৈরি করা মোটামুটি একটা গ্রহণযোগ্য পদ্ধতি। রান্না করার জন্য আমরা যে তেল ব্যবহার করি সেটা ডিজেলের পরিবর্তে ব্যবহার করা যায়। পৃথিবীতে অনেক ধরনের গাছপালা আছে যেখান থেকে সরাসরি জ্বালানির তেল পাওয়া যায়। পৃথিবীর অনেক দেশেই এটা নিয়ে গবেষণা হচ্ছে। অনেক দেশই যেমন ব্রাজিল এ ধরনের বায়োফুয়েল বেশ বড় আকারে ব্যবহার করতে শুরু করেছে। মানে আমাদের বায়োফুয়েল কোনটা, মানে গাছপালা, ঠিক আছে, গাছপালার থেকে যে তেলটা আমরা পাই ওটা কিন্তু আমরা জ্বালানি হিসেবে কিছু কিছু সময় ব্যবহার করতে পারি। এটা নিয়ে গবেষণা চলতেছে, এখনো পুরোপুরি কি না, ঠিক আছে। আর অনেক বেশি ব্যবহার করছে। এই ভূতাপীয় যেটা আমি বললাম, এটা কিন্তু নবায়নযোগ্য শক্তির আরেকটা উৎস। এগুলো নবায়নযোগ্য শক্তি হলো কেন, মানে প্রথম বায়ু শক্তি দিয়ে শুরু করি, জলশক্তিটাও বলি, ঠিক আছে। জলবিদ্যুৎ যেটা পৃথিবীর পুরো শক্তির 1/5 হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সেই 1/5 বেশিরভাগ হচ্ছে জলবিদ্যুৎ, নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এই যে তোমরা শোনো যে ভারতের নদীতে বাঁধ দিচ্ছে, তারপর বাংলাদেশেও আছে লেগেছে কি ওই জায়গায় আর কি আছে, নদীর ভিতরে আর কি বাঁধ দিয়ে পানিটাকে আটকে রাখে, ওটার ভিতরে জেনারেটর বা টারবাইন বসিয়ে ওটার পানি স্রোতের মাধ্যমে কিন্তু
জেনারেটর করে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটা কিন্তু রিনিউয়েবল এনার্জি। কেন এটা রিনিউয়েবল এনার্জি? কারণ এটার ভিতরে আর কি পানির স্রোত তো কখনো শেষ হবে না, পানির স্রোত চলতে থাকবে, আবহাওয়া থাকবে, সেজন্যই কিন্তু ওটা রিনিউয়েবল এনার্জি, এটা শেষ হবে না। তারপর আছে তোমাদের যে ভূতাপীয় শক্তি, এটা কিন্তু ম্যাগমা কিন্তু শেষ হবে না, লাভা কি শেষ হবে না, সেক্ষেত্রে ভূতাপীয় শক্তি এক ধরনের রিনিউয়েবল এনার্জি। তারপর বায়োফুয়েল, গাছপালাতে শেষ হবে না, গাছপালার তেলও শেষ হবে না, তাই বায়োফুয়েল এক ধরনের কি শক্তি, তোমরা অলরেডি বুঝে গেছো যেগুলো রিনিউয়েবল শক্তি কেন। তারপর অনবয়নযোগ্য শক্তি বা নন রিনিউয়েবল এনার্জি। জ্বালানি শক্তির তেল, গ্যাস এবং কয়লা। এই মুহূর্তে পৃথিবীর শক্তির সবচেয়ে বড় উৎস হচ্ছে তেল, গ্যাস এবং কয়লা। তেল, গ্যাস এবং কয়লা তিনটি হচ্ছে ফসিল জ্বালানি, অর্থাৎ লক্ষ কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিনের তাপ আর চাপে এই রূপ নিয়েছে। ঠিক আছে, তার মাটির নিচ থেকে কয়লা, তেল আর গ্যাস তুলতে হয়। মাটির নিচ থেকে যে তেল তোলা হয় প্রথমে প্রথম কি প্রাথমিক অবস্থায় সেগুলো অনেক ঘন থাকে। রিফাইনারিতে সেগুলো পরিশোধন করে পেট্রোল, ডিজেল ও কেরোসিনে রূপান্তর করা হয়। ঠিক আছে, বাতনের মাধ্যমে। এবং সাথে সাথে এরা ব্যবহারযোগ্য পদার্থ বের সাথে সাথে আরো ব্যবহারযোগ্য পদার্থ বের হয়ে আসে। মাটির নিচ থেকে যে গ্যাস বের হয় সেটি মূলত মিথেন গ্যাস, যেটা যে আমরা খাবার রান্না করতে ব্যবহার করি, সিলিন্ডারের গ্যাসগুলা ওইগুলা। এর সাথে জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস মেশানো থাকতে পারে এবং সেগুলো আলাদা করে নিতে হয়। আমাদের বাংলাদেশে গ্যাস তুলনামূলকভাবে অনেক পরিষ্কার এবং সরাসরি ব্যবহার করার উপযোগী। আমাদের ভোলা কিন্তু প্রচুর গ্যাসের আর কি খনি আছে। তো আমাদের এখন হলো নিউক্লিয়ার শক্তি। ঠিক আছে, নিউক্লিয়ার শক্তি জিনিসটাকে আমরা দেখি যে নিউক্লিয়াস থেকে যে শক্তিটা পাই সেটা হলো নিউক্লিয়ার শক্তি। ঠিক আছে, তো কি বলছে, অনেক দেশ নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করছে, সেখানেও এক ধরনের জ্বালানির দরকার হয়। সেই জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম, বা ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ, এটা থেকে তেজস্ক্রিয় নির্গত হয়। তেল, গ্যাস, কয়লা বা ইউরেনিয়াম, এই শক্তিগুলোর মাঝে একটা মিল রয়েছে, এগুলো ব্যবহার করলে শেষ হয়ে যায়। এই শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু এগুলো নন রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ অনবায়নযোগ্য জ্বালানি। ঠিক আছে, আমরা অনবায়নযোগ্য জ্বালানি কেন, এগুলা পুনরায় ব্যবহার করা যায় না, মানে এগুলো পুনরায় ব্যবহার করা যায় না বলতে এগুলো শেষ হয়ে যায়। ঠিক আছে, একসময় শেষ হয়ে যাবে। এখানে বলছে যে বিভিন্ন উপায়ে মানুষ জানতে পেরেছে, জানতে পেরেছে মাটির নিচে কতটুকু তেল, গ্যাস, কয়লা আছে কিংবা পৃথিবীতে কি পরিমাণ ইউরেনিয়াম আছে তা বিভিন্ন উপায়ে মানুষ জানতে পেরেছে। দেখা গেছে পৃথিবীর মানুষ যে হারে শক্তি ব্যবহার করছে, যদি সেই হারে শক্তি ব্যবহার করতে থাকে তাহলে পৃথিবীর শক্তির উৎস তেল, গ্যাস, কয়লা বা ইউরেনিয়াম দিয়ে টেনে টেনে বড় জোর 200 বছর চলবে। তারপর আমাদের পরিচিত শক্তি উৎস ফুরিয়ে যাবে। ঠিক আছে, তখন কি হবে? পৃথিবীর মানুষ সেটা নিয়ে খুব বেশি দুর্ভাবনা নেই, তার কারণ মানুষ মোটামুটি নিশ্চিতভাবে জানে বিজ্ঞান আর প্রযুক্তি ব্যবহার করে এর মাঝে শক্তির অন্য উৎস বের করে ফেলা হবে। এটা হতে পারে নিউক্লিয়ার ফিউশন, যেটা ব্যবহার করে সূর্য কিংবা নক্ষত্ররা তাদের শক্তি তৈরি করে। ফিউশনের জন্য জ্বালানি আছে হাইড্রোজেনের একটা আইসোটোপ থেকে, আর পানির প্রত্যেকটা অণুতে দুটো করে হাইড্রোজেন, কাজে সেটা ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এখানে বলা হয়েছে কি নিউক্লিয়ার যে শক্তি কেন্দ্র, পাওয়ার প্লান্ট, ওখানে শক্তির উৎপন্ন হওয়ার যে জ্বালানিটা, মূল কাঁচামালটা হলো কি ইউরেনিয়াম, এক ধরনের একটা পদার্থ। আর ইউরেনিয়ামেও কিন্তু পৃথিবীতে ইউরেনিয়াম পরিমাণ কিন্তু সীমিত, মানে খুব কম পরিমাণে ইউরেনিয়াম আছে। আর ইউরেনিয়াম, তেল, গ্যাস, কয়লা যাই হোক, ওগুলো কিন্তু আমাদের খনিজ সম্পদ, এগুলো কিন্তু খুব কমই আছে। ঠিক আছে, মানে মাটির নিচে যে পরিমাণে আছে আর বর্তমান পৃথিবীতে মানুষ যে পরিমাণে এটা খরচ করতেছে, সে অনুযায়ী কিন্তু সর্বোচ্চ 200 বছর ধরে এই ইউরেনিয়াম বা তেল, গ্যাস, কয়লা দিয়ে মানুষ শক্তি উৎপন্ন করতে পারবে। যখন এটা ফুরিয়ে যাবে, কিন্তু মানুষ এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে না। কেন চিন্তা ভাবনা করে না? কারণ তারা চিন্তা করে শক্তি ফুরিয়ে গেলে তো সমস্যা কি, বিজ্ঞান তো আছে, নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে, আমাদের কোনো টেনশন দরকার আছে? আমাদের কোনো টেনশন দরকার নেই। তাদের বিশ্বাস হলো এটা। ঠিক আছে, তাই তারা শক্তির অপচয় করতে কোনো করে না, দ্বিধাবোধ করে না। তো তারপরে আমরা যদি বলি, আর বলছে এখানে যে মানুষ আর কি যেই চিন্তাটা করতেছে যে বিজ্ঞান একটা কি কোনো একটা পথ বের করবে, বিজ্ঞান এরকম একটা পথ নিয়ে এখনো আর কি গবেষণা চালাচ্ছে যে ফিউশন বিক্রিয়ার নাম কি ফিউশন বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে কি শক্তি উৎপন্ন করবে।
ঠিক আছে, মানুষ এটা নিয়ে ভাবছে যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করা যেতে পারে, যেটা করে সূর্যের ভিতরে হাইড্রোজেন অথবা হিলিয়াম, ঠিক আছে, এগুলো দিয়ে যে শক্তি উৎপন্ন হয় সূর্য বা অন্যান্য নক্ষত্রের ভিতরে, যেগুলা যে আলোক আলো দেয় না, আলো হয়, তারপর তাপ। নক্ষত্র কি করে? নক্ষত্রের ভিতরে আলো আছে, নিজস্ব আলো আছে, মানে তারা নিজেদের ভিতরে শক্তি উৎপন্ন করে, আলো শক্তি, তাপ শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। আর শক্তির সবচেয়ে প্রধান উৎস হলো এই সূর্য নামক নক্ষত্রটা, যেটা থেকে আমরা আর কি শক্তি পাই, পৃথিবীতে শক্তি আসে, ঠিক আছে। তাহলে এই ওই শক্তি পৃথিবীর আর কি সূর্যের ভিতরে যে শক্তি, যেভাবে শক্তি উৎপন্ন হয় ফিউশন বিক্রিয়ার মাধ্যমে, যদি আমরা যদি সেই ফিউশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের পৃথিবীতে শক্তি উৎপন্ন করতে পারি, তাহলে তো সম্ভাবনা আর কি শক্তি আমরা পাবোই। ওটাগুলো ফুরিয়ে গেলেও কিন্তু কোনো সম্ভাবনা নাই, এটা মানুষ মনে করে, ঠিক আছে। ফুরিয়ে গেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর প্রভাব, ট্রান্সফরমেশন অফ এনার্জি অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য এনভায়রনমেন্ট। সারা পৃথিবীতে এখন মানুষেরা পৃথিবীর পরিবেশ নিয়ে সচেতন হয়ে উঠছে। উন্নতির জন্য দরকার শক্তি, কিন্তু শক্তির জন্য অনেক সময় পরিবেশকে ধ্বংস করে দেওয়া হয়। পৃথিবীর মানুষ এখন যে কোনো শক্তি যে কোনো ভাবে ব্যবহার করতে প্রস্তুত নয়। পরিবেশের ক্ষতি না করে, প্রকৃতির সাথে বিরোধ না করে পৃথিবীর মাঝে লুকানো শক্তিটুকু মানুষ ব্যবহার করতে চায়, কিন্তু পারতেছে না এখনো, ঠিক আছে। শক্তি রূপান্তরে পরিবেশের উপর প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা। মানে পরিবেশের উপরই তো নির্ভরশীল তেল, গ্যাস, কয়লা, এগুলোর জন্য মাটির নিচে থেকে এগুলো আমরা উত্তোলন করি, ঠিক আছে। পরিবেশ থেকে আমরা এগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে, এগুলো তেমন কিছু নাই, এগুলো এমসিকিউ আসলো দু একটা, তোমরা পড়ে নিও, ঠিক আছে। তারপর হচ্ছে শক্তির নিত্যতা এবং রূপান্তর। আমরা একটু দেখি যে কনভার্সন এন্ড কনসার্ভেশন এন্ড কনভার্সন অফ এনার্জি। শক্তির নিত্যতা বা কনসার্ভেশন অফ এনার্জি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে যে শক্তি দেখি সেটি অবিনশ্বর, এর কোনো ক্ষয় নেই, শুধু একটি রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। এটা আমি একটু আগে বলছি, আবার বলতেছি, একটা পাথর উপরে তুললে তার মাঝে স্থিতিশক্তি বা বিভব শক্তির জন্ম হয়, ঠিক আছে। একটা পাথর যদি আমরা উপরে তুলি, যে আমরা কলমটা দিয়ে দেখেছিলাম, ওটাকে আমরা উপরে তুললে কি হয়েছে, ওটাকে উপরে তোলার ফলে ওটার ভিতরে বিভব শক্তি বা স্থিতিশক্তি জন্ম হয়েছে, বিভব শক্তি বা স্থিতিশক্তির জন্ম হয়েছে, ফলে ওটাকে ছেড়ে দেওয়ার পরে ওটা আবার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে পুরোটা, কিন্তু শক্তিটা পুরোপুরি নিঃশেষ হয়ে যায় না, অবিনশ্বর। শক্তি শেষ হয় না, শক্তি কেউ উৎপন্ন করতে পারে না, কেউ শেষ করতেও পারে না, ঠিক আছে। শক্তি কোনোভাবে না কোনোভাবে আমাদের পৃথিবীতেই থেকে যায়। মাটি স্পর্শ করার পুরো মুহূর্তে পুরো শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই যে আমরা কমটা ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে ধরো এই বলটাকে আমরা এখান থেকে ছেড়ে দিলাম, ঠিক আছে, এই হলো মাটি। ছেড়ে দেওয়ার এখানে এটার ভিতরে আছে কি শক্তি? বিভব শক্তি, ঠিক আছে, বিভব শক্তি আছে এটার ভিতরে। যখন এটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার ফলে এটা আসলে গতিতে রূপান্তরিত হচ্ছে আর কি, গতিশীল হচ্ছে এবং এটার ভিতরে গতিশক্তির জন্ম হচ্ছে। আর যখন এখানে আছে একটি বরাবর একটু এখনো স্পর্শ করে নাই মাটি, একটুর জন্য করে নাই, এই অবস্থানে কিন্তু এটা গতিশক্তি সর্বোচ্চ। যখন মাটিটা স্পর্শ করে ফেলবে তখন কিন্তু এটা শক্তি আবার জিরো হয়ে যাবে, বিভব শক্তিও থাকবে না, গতিশক্তিও থাকবে না, ঠিক আছে। এখানে এটাই বলা হয়েছে। কিন্তু মাটিকে স্পর্শ করার পর পাথরটি যখন থেমে যায় তখন তার ভেতরে গতিশক্তিও থাকে না, বিভব শক্তিও থাকে না। তাহলে শক্তিটা কোথায় যায়? এই শক্তিটা কোথায় যায় তোমরা জানো? এই শক্তিটা ওইখানে যায় যখন আর কি আমরা দেখি কি বলটা যদি কোনো ভারী জিনিস হয় মাটিতে পড়ার পরে কিন্তু কি হয়, মাটির ভিতরে সেটা গর্ত তৈরি হয়, অথবা তোমার কি হয়, এটার ভিতরে একটা তাপেরও সৃষ্টি হয়, ঠিক আছে। গর্ত তৈরি হয় কি কেন আর কি, ওটা যখন আর কি আঘাত করছে, আঘাতের ফলে কিছুটা মাটি সরে গেছে, ঠিক আছে, তাই গর্ত তৈরি হয়েছে। এই মাটির শর্তে কিন্তু ওটা শক্তি প্রয়োগ করা লাগছে, এবং যখন এটা পড়ছে তখন এখানে কিছুটা ঘর্ষণের ফলে কিছুটা তাপের উৎপন্ন হয়েছে, কিছুটা তাপ হয়, তারপর চারিদিকে শব্দ, ঠিক আছে, শব্দের সৃষ্টি হয়, শব্দ শক্তি, তাপ শক্তি ইত্যাদির ফলে এই শক্তিটা নিঃশেষ হয়ে যায়, এবং মাটিতে যখন স্থির হয়ে যায়, যখন এটা স্থির হয়ে যায় তখন এটার ভিতরে কোনো শক্তি বা এটার ভিতরে কোনো প্রভাব থাকে না, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো পাথরটা যখন মেঝেতে আঘাত করে তখন সেটি শব্দ করে, সেখানে আঘাত করেছে, সেখানে তাপের সৃষ্টি করে, অর্থাৎ গতিশক্তিটুকু শব্দ কিংবা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমি এটাই বলছিলাম। তো
আমরা পরে দেখি শক্তি রূপান্তর বা কনভার্সন অফ এনার্জি। এটা কিন্তু শক্তি নিত্যতা, ঠিক আছে, যে কাজের শক্তি রূপান্তর খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। শুধু বিভব শক্তি এবং গতি শক্তির মাঝে যে রূপান্তর হতে পারে তা নয়, আমাদের পরিচিত সব শক্তি এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম আমাদের বায়ুকল দিয়ে, ঠিক আছে, রূপে যেতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে যে শক্তি দেখি সেটি শক্তি সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধু তার রূপ পরিবর্তন করে। এটাই হচ্ছে শক্তির নিত্যতার সূত্র, ঠিক আছে। শক্তির নিত্যতা বেশি জটিল কিছু না, এটাই, ঠিক আছে। এবারে শক্তির রূপান্তর বা কনভার্সন অফ এনার্জি। আমরা আমাদের চারপাশে শক্তির বিভিন্ন রূপান্তরে অনেক উদাহরণ দেখি, যেমন বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আবার তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হয়, আবার ভরেও রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে। শক্তি রূপান্তরের উদাহরণ দিতে হলে আমরা আবার আগে বিদ্যুৎ বা তড়িৎ শক্তির উদাহরণ দিই। তার কারণ এই শক্তিকে সবচেয়ে সহজে অন্যান্য শক্তিতে রূপান্তরিত করা যায়, মানে বিদ্যুৎ শক্তিটাকে কিন্তু সবচেয়ে সহজে অন্যান্য শক্তিতে রূপান্তর করা যায়, ঠিক আছে। শুধু তাই নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ শক্তি সরবরাহ করা সবচেয়ে সহজ, তারের মাধ্যমে আমরা সরবরাহ করি। তবে এখন কিছু একটি ওয়্যারলেস ভাবে একটি বিদ্যুৎ শক্তি সরানো যায়, মানে তবে এটা বেশি দূরে নেওয়া যায়, ঠিক আছে। যে অনেক অনেক জায়গায় আছে ওয়্যারলেস চার্জার আছে, ঠিক আছে, বেশি দূরে এটা কাজ করে না, কাছাকাছি জায়গায় কিন্তু কাজ করে। আমি যেটা বললাম আর কি, ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন। শুধু তাই নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ শক্তি সরবরাহ করা সবচেয়ে সহজ। তাই আমাদের চারপাশে নানা ধরনের শক্তি থাকার পরও আমরা আমাদের বাসায় অন্য কোনো শক্তি সরবরাহ না করে সবার প্রথমে তড়িৎ শক্তি বা ইলেকট্রিসিটি সরবরাহ করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক পাখা বা অন্যান্য মোটরে তড়িৎ বা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে দেখি। যদিও চৌম্বক শক্তি আসলে বিদ্যুৎ বা তড়িৎ শক্তি থেকে ভিন্ন কিছু নয়, তারপরেও আমরা মোটর বা বৈদ্যুতিক পাখার ভেতরে বিদ্যুৎ শক্তিকে প্রথমে চৌম্বক শক্তিতে রূপান্তরিত করে সেখানে থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে দেখি। আমি যেটা বললাম যে বায়ুকলের সময় বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে এটার তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যে বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে যখন যে হিটার দিয়ে পানি গরম করা হয়, তখন কিন্তু ওই হিটারটা গরম হয়ে যায়, মানে বিদ্যুতের মাধ্যমে হিটারটা তাপ শক্তি অর্জন করে, ওই তাপ শক্তি আবার পানির ভিতরে ছাড়ে, ঠিক আছে। আবার যে ইস্ত্রি বা যে আয়রন করি যে আমরা, ঠিক আছে, কাপড় চোপড়, সেখানে কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বাল্ব বা টিউবলাইটের ক্ষেত্রে আবার আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে শব্দ শক্তির তৈরির জন্য যে স্পিকার আছে না, সাউন্ড বক্স স্পিকার, ওই স্পিকারও কিন্তু আমাদের বৈদ্যুতিক শক্তিটাকে আমাদের কিতে শব্দ শক্তিতে রূপান্তরিত করে। তারপর রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি। শক্তি রূপান্তরের উদাহরণ হিসেবে গুরুত্বপূর্ণ শক্তি নিশ্চয়ই রাসায়নিক শক্তি। আমরা আমাদের বাসায় রান্না করার জন্য যে গ্যাস ব্যবহার করি সেটা রাসায়নিক শক্তির তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ। মানে আমরা তাপ দিয়ে কি করি, খাবার রান্না করি, ঠিক আছে। আমরা কি করি, তাপ দিয়ে খাবার রান্না করি। আমরা যে গ্যাসের চুলায় খাবার রান্না করি না, যে এখানে যে মিথেন গ্যাস পুড়িয়ে আমরা যে খাদ্য রান্না করি, মিথেন গ্যাসের ওই শক্তিটা হলো প্রথমে থাকে রাসায়নিক শক্তি, সেখান থেকে তাপ শক্তি উৎপন্ন হয় এবং আমাদের খাবারটা রান্না হয়, ঠিক আছে। রাসায়নিক শক্তি দিয়ে তাপে রূপান্তর করার কারণে আমরা আলো পেয়ে থাকি, ঠিক আছে। আলো পেয়ে থাকি যে ফিউশন বিক্রিয়া, যেটা আমাদের সূর্যের ভিতরে হয়ে থাকে, ঠিক আছে। ওটার ভিতরে কি হয়, যে বিক্রিয়া হয়, রাসায়নিক শক্তি প্রথমে যে হাইড্রোজেন এর ভিতরে থাকে রাসায়নিক শক্তি, হাইড্রোজেন বা হিলিয়ামের ভিতরে থাকে রাসায়নিক শক্তি, সেটা বিক্রিয়ার মাধ্যমে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি তাপ শক্তি আর আলো শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের পৃথিবীতে আসে, ঠিক আছে। সেটাই কিন্তু আমাদের রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। মোমবাতির আলো তার একটা উদাহরণ। গ্যাস, পেট্রোল, ডিজেল বা এই ধরনের জ্বালানি ব্যবহার করে আমরা নানা রকম ইঞ্জিনে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে দেখি, ঠিক আছে। তো ইঞ্জিন আছে না, পিস্টন ইঞ্জিনের ভিতরে তাপ শক্তিটা প্রথমে যে তাপ শক্তি উৎপন্ন হয় তেল দিয়ে ডিজেল দিয়ে, ওই তাপ শক্তিটা পরবর্তীতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, ফলে আমাদের যন্ত্রটা অর্থাৎ গাড়িটা চলে, ঠিক আছে। এটা হলো রাসায়নিক শক্তির রূপান্তর। তারপর তাপ শক্তির রূপান্তর পরিমাণের দিক থেকে বিবেচনা করলে নিঃসন্দেহে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তি রূপান্তর হয় তাপ শক্তি থেকে। যাবতীয় যন্ত্রের যাবতীয় ইঞ্জিনে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। তারপরে থার্মোকাপলে
দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করে সরাসরি তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনের উদাহরণ থাকলেও প্রকৃতপক্ষে প্রায় সব ক্ষেত্রেই তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। ওই যে আমি যেটা বললাম যে কয়লা দিয়ে কি করে, মানে আমি ইউরেনিয়ামের উদাহরণ দিই। ইউরেনিয়ামের উদাহরণ দিলে ইউরেনিয়াম দিয়ে কি করে, তাপ আর কি পানির ভিতরে আলোড়ন সৃষ্টি করে, মানে তাপের সৃষ্টি করে পানিটাকে গরম করে, ঠিক আছে। কয়লা টয়লা দিয়ে গরম করে পানিটাকে গরম করার পরে কি হয়, ওটা থেকে যে বাষ্পটা হয়, যে দেখো তোমাদের পাশের বইয়ে পাশের চেয়ে আর কি পৃষ্ঠে আছে, ওটার ভিতরে কি হয়, পানিটার বাষ্পটা কি করে জেনারেটরের প্রপেলার বা প্রপেলারটাকে ঘুরায়, ঠিক আছে। প্রপেলারটাকে ঘুরায় এবং জেনারেটর করে ফলশ্রুতিতে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। পরিবেশের রক্ষা করার জন্য আমরা আজকাল শক্তির অপচয় করতে চাই না, তাই তাপ দিয়ে আলো তৈরি হয় সেরকম লাইট বাল্ব ব্যবহার না করে আজকাল বেশি বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার করা হয়। আমরা মোমবাতির শিখায় রাসায়নিক শক্তিতে সৃষ্ট তাপের কারণে উত্তপ্ত গ্যাসের কণা বা বাল্বের ফিলামেন্টে তাপকে আর কি বললাম, মোমবাতির শিখায় রাসায়নিক শক্তিতে সৃষ্ট তাপের কারণে উত্তপ্ত গ্যাসের কণা বা বাল্বের ফিলামেন্টের তাপকে আলোক শক্তিতে রূপান্তরিত হতে দেখি, ঠিক আছে। কি হয়, মোমবাতির মধ্যে তাপ উৎপন্ন হয় না, তাপ আর আলোর ভিতরে কিন্তু মোমবাতির পাশে কিন্তু হাত নিয়ে দেখবা তাপ উৎপন্ন করতেছে, মানে আগুন জ্বলতেছে, ঠিক আছে। এটাই যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। জেনারেটরে যখন বিদ্যুৎ তৈরি হয় তখন আসলে যান্ত্রিক শক্তি ব্যবহার করে তারের কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে ঘুরিয়ে, আমি ওটার ভিতরে কিন্তু এগুলো সব বলছে, যে বায়ু কলের উদাহরণ সময় দিয়েছিলাম ওই সময়, ঠিক আছে। ওই যে ম্যাগনেটিক ফ্লাস্কের পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, এটাই বলছে এখানে। বিদ্যুৎ ক্ষেত্রে ঘুরিয়ে তারের কুণ্ডলীকে বা কয়েলকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। ঘর্ষণের কারণে সবসময় তাপ শক্তি তৈরি হচ্ছে, সেখানে আসলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমি এখানে পায়ে ঘষা দিচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমাদের পা আর যে ফ্লোরে কি হচ্ছে, ঘর্ষণের মাধ্যমে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, আমাদের পাটা যান্ত্রিক শক্তি দিচ্ছে আর আউটপুট হিসেবে আমরা কি পাচ্ছি, এই যে তাপ শক্তি হচ্ছে, ঠিক আছে। আলোক শক্তি বা লাইট এনার্জি। আলো হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এবং এই তরঙ্গের একটা নির্দিষ্ট মাত্রার তরঙ্গ দৈর্ঘ্য আমরা আমাদের চোখে দেখতে পাই, সেটাকে আমরা আলো বলি, ঠিক আছে। এর চেয়ে বেশি এবং কম তরঙ্গ দৈর্ঘ্য প্রকৃতিতে রয়েছে আমরা নানাভাবে তৈরিও করছি, ঠিক আছে। যেমন মাইক্রোওয়েভ ওভেনে আমরা এই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে ব্যবহার করি, তাপ শক্তিতে রূপান্তর করি। আজকাল সোলার সেল ব্যবহার করে সরাসরি আলো থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এখনো যদিও ফটোগ্রাফিক কাগজ ধীরে ধীরে উঠে যাচ্ছে, কিন্তু আমরা সবাই জানি আলোক সংবেদী ফটোগ্রাফি ফিল্মে আলোর উপস্থাপিত রাসায়নিক উপস্থিতি রাসায়নিক শক্তির জন্ম দেয়। তারপর আছে ভর। তোমরা নিশ্চয়ই বিভিন্ন ধরনের শক্তি রূপান্তরের মাঝে হঠাৎ করে ভর শব্দটি দেখে চমকে উঠেছে। আসলে ভর কোনো শক্তি না, কিন্তু আমরা দেখি এগুলোর ভিতরে শক্তির ভিতরে ভর আসলো কোথা থেকে, প্রশ্ন আসে না মনে? আসে, অবশ্যই আসে। আমরা যখন শক্তিকে বোঝাই তখন কখনো সরাসরি ভরকে শক্তি হিসেবে কল্পনা করি না, কিন্তু আইনস্টাইন তার আপেক্ষিক সূত্র দিয়ে দেখিয়েছেন যে E=mc², যেখানে c হলো আলোর বেগ আর m হলো ম্যাস বা ভর, এবং এই সূত্রটি দিয়ে ভরকে শক্তিতে রূপান্তরের সম্ভাবনার কথা জানিয়েছেন। নিউক্লিয়ার বোমাতে ভর থেকে শক্তি রূপান্তর করা হয়েছিল, সেখানে প্রচন্ড তাপ, আলো এবং শব্দ শক্তি হিরোশিমা ও নাগাসাকি শহর ধ্বংস করে দিয়েছিল। হিরোশিমা ও নাগাসাকি শহর হলো জাপানের দুইটা শহর, যেখানে যে পারমাণবিক বোমা সর্বপ্রথম ব্লাস্ট করা হয়েছিল আমেরিকা কর্তৃক, ঠিক আছে। সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে। শক্তির রূপান্তরের এই পদ্ধতিটি শুধু বোমাতে নয়, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রেও ব্যবহার করা হয়। যেখানে নিউক্লিয়ার ফিশন, মানে ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়ার ঘটার মাধ্যমে যে এটা হয় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে, ওটাই কথা বলা হয়েছে। তাপ শক্তি তৈরি হলেও সেটাকে সেই তাপকে ব্যবহার করে বাষ্পকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে সেই টারবাইন দিয়ে জেনারেটর দ্বারা বিদ্যুৎ তৈরি করা হয়। আমি যেটা বলছিলাম আগে, তোমরা এগুলো করে নিও। আমরা এখন দেখবো যে ভর ও শক্তির সম্পর্ক, রিলেশন বিটুইন ম্যাস এন্ড এনার্জি। এই জিনিসটা হলো, তোমরা যারা আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি পড়ছো বা কিছুটা সম্পর্কে জানো, এই সম্পর্কে কিছুটা জানো এই বিষয়ে, তাহলে তোমরা একটু বুঝবা। এটা আর কি একটু সহজ কনসেপ্ট এখানে বুঝতে হয়, কিন্তু আইনস্টাইন রিলেটিভিটি এই
থিওরিটা একটা ততটা সহজ না যেটা আর কি ব্রেন অবজার্ভ করবে, তবে অনেক কমপ্লেক্স একটা থিওরি। তো এটা আর কি কিছুটা তুমি জানো যে আইনস্টাইন বলছে যে কোনো একটা ভরকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি আপেক্ষিকভাবে। এটা বলছে কি আলবার্ট আইনস্টাইন, জার্মান পদার্থবিদ। তিনি বলছেন যে কোনো পদার্থের ভরকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। এই বিষয়টাকে কেন্দ্র আর কি করে ইউজ করে এই শক্তিটাকে আর কি এই সূত্রটাকে ইউজ করে কিন্তু আহ পারমাণবিক আর কি যেই বোমাটা আছে, নিউক্লিয়ার বোম, ওটা বানানো হয়েছে। ঠিক আছে, আর এইটাকে আর কি এই বিক্রিয়াটাকে বা এই সূত্রটাকে কিন্তু আমরা করি নিয়ন্ত্রণের ভিতরে রেখে আমরা কি করি, আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। ঠিক আছে, আবার এই শক্তি কিন্তু আমরা নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করলে ওটা বা পাওয়ার প্ল্যান্টে আমরা শান্তিপূর্ণ ভাবে আর বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। যদি আমরা নিয়ন্ত্রিত ভাবে না ব্যবহার করে অনিয়ন্ত্রিত ভাবে ছেড়ে দিই, তাহলে কিন্তু ওটা আর কি শান্তিপূর্ণ হবে না, অর্থাৎ এটা দিয়ে আমরা বোম আর কি যেটা আছে সেটা বানাতে পারবো। এটা পরে বলি, আমরা আগে দেখি যে আইনস্টাইনের এই থিওরি অফ রিলেটিভিটি, এটা একটা সমীকরণ দিছে, থেকে একটা সমীকরণ বের হয়েছে যেটা আইনস্টাইন বের করছিল যে E = mc²। ঠিক আছে, এখানে ই হলো এনার্জি আর এম হলো মাস। ঠিক আছে, মাস বা ভর, আর সি হলো আলোর বেগ, ভেলোসিটি অফ লাইট। ঠিক আছে, সি হলো আলোর বেগ আর কি আলোর বেগের বর্গ, আর ভরের গুণফল হলো ওই ই থেকে আর কি কতটুকু ওই ভর থেকে কতটুকু শক্তি বের হবে তার পরিমাণ। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি আলোর বেগ কিন্তু অনেক। ঠিক আছে, আলোর বেগ অনেক, তার মানে একটু ভর থেকে কিন্তু অনেক শক্তি উৎপন্ন করা সম্ভব, এটা বলছে কি আইনস্টাইন। ঠিক আছে, আর এখানে বলছে একটা ইয়ের কথা, বিক্রিয়ার কথা, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেসব জ্বালানি ব্যবহার করা হয় তার একটি হচ্ছে ইউরেনিয়াম 235। এখানে 92টি প্রোটন এবং 143টি নিউট্রন রয়েছে। প্রকৃতিতে এর পরিমাণ খুব কম। প্রাকৃতিক ইউরেনিয়ামের মাত্র 0.7% এবং অর্ধায়ু কত 704 মিলিয়ন বছর। এখানে কি বলছে আমরা দেখি যে বলছে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেসব জ্বালানি ব্যবহার করা হয়, মানে প্রত্যেকটা আর কি শক্তি কেন্দ্রে কিন্তু আমরা জ্বালানি ব্যবহার করার মাধ্যমে কিন্তু কি শক্তি উৎপন্ন করি। ঠিক তেভাবে কিন্তু নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে নিউক্লিয়ার কি যে পরমাণু ব্যবহার করা হয়, এর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, ইউরেনিয়াম একটা আইসোটোপ, ইউরেনিয়াম 235। এখানে 92টি প্রোটন, মানে আইসোটোপটার কি পারমাণবিক সংখ্যা কত 92, পারমাণবিক সংখ্যা 92, এবং এটার ভিতরে থাকে 143টা নিউট্রন। প্রকৃতিতে এর পরিমাণ খুব কম, প্রকৃতিতে এটা খুব কম পরিমাণে কিন্তু পাওয়া যায়, মাত্র 0.7% পাওয়া যায়। এটা অর্ধায়ু, মানে পুরো আয়ু না, অর্ধায়ু। এটা এই আয়ুটা বলতে কি বোঝায়, যে তুমি বলতে পারো তাহলে কি এগুলো মারা যায় না, এগুলো মারা যায় না। এগুলো মারা যায় বলতে আয়ু বলতে বোঝানো হয়েছে এটা রেডিয়েশন, মানে এগুলো তো একটা তেজস্ক্রিয় পদার্থ না। তেজস্ক্রিয় মানে কি, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে যা মানুষের স্বাস্থ্যের জন্য বা অন্যান্য প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক আছে, এরকম তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তারা কি, মানে 704 মিলিয়ন বছর বছর এটা হলো অর্ধেক, যেটি মোট কত বছর ব্যবহার করে তার অর্ধেক, মানে মোট যত বছর ব্যবহার করে ওটা হলো তার আয়ু। ঠিক আছে, আর 700 এই আয়ুর অর্ধায়ু, মানে এই আয়ুর অর্ধেক হলো 704 মিলিয়ন। ঠিক আছে, 4 মিলিয়ন বছর এটা অর্ধায়ু। তার মানে তোমরা বুঝতে পারো যেটা কত ক্ষতিকর। যদি আমরা আর কি আমি যেটা জানি যে প্রতি 5 বছর, মানে 3 বছর, হয়তো 3 বছর নয়তো 5 বছর পর পর কিন্তু ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ইউরেনিয়াম জ্বালানিটা আছে ওটা নিউক্লিয়ার রিয়েক্টর থেকে কি করা হয়, চেঞ্জ করা হয়। তাহলে পরে চেঞ্জ করার পরে যেই নিউক্লিয়ার আর কি ইউরেনিয়ামের যে আর কি ইটা বাইর হয়, ইউরেনিয়ামটা বের করে পরে কি বিক্রিয়ার পরে ওই ইউরেনিয়ামটা থাকে কি তেজস্ক্রিয় অবস্থায়। তেজস্ক্রিয় অবস্থায় থাকার ফলে কি হয়, ওটাকে আমরা কি বলে রাসায়নিক না পারমাণবিক বর্জ্য বলে, কি বলে পারমাণবিক বর্জ্য। ওটাকে এরকম ভাবে স্টোর করা হয় যাতে ওটা থেকে যে রেডিয়েশনটা ওটা বেশি দূরে না ছড়াতে পারে। ঠিক আছে, বা যে তেজস্ক্রিয় রশ্মিটা ওটা বেশি দূরে না ছড়াতে পারে এবং প্রাণীগুলো যাতে কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, এই যে রেডিয়েশন কিন্তু ক্যান্সারের কারণ, বুঝছো। তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটে, যে নিউক্লিয়ার রিয়েক্টরের ভিতরে যে বিক্রিয়াটা ঘটে, এই বিক্রিয়াটার ঘটার সমীকরণ দিছে একটা, সমীকরণটা হলো আমি বুঝিয়ে দিই, N10, একটু বড় করে লিখি। এখানে বিষয়টা হলো আগে সেটা বলি। আগে তোমরা সাধারণভাবে বুঝো যে ইউরেনিয়ামের যে আইসোটোপ আছে 235, ওই আইসোটোপটাকে প্রথমে একটা কম গতি সম্পন্ন নিউট্রন যায় আঘাত করে। আর নিউট্রনের গতিটা কম হওয়ার কারণে আর যে আইসোটোপটা আছে ওই আইসোটোপের নিউক্লিয়াস কিন্তু খুব সহজে কিন্তু একটা আর কি নিউট্রনকে অবজর্ভ করতে পারে, মানে গ্রহণ করতে পারে। ফলে
ওই নিউটনটা কম গতিতে আসলে, কিন্তু বেশি গতিতে আসলে কিন্তু গ্রহণ করতে পারে না। যখন কম গতিতে আসে প্রথম একটা পরমাণু নিউক্লিয়াসে আঘাত করে আর কি ইউরেনিয়াম 235, এই পরমাণু নিউক্লিয়াসে যখন আঘাত করার ফলে ওই পরমাণু নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে যায় মানে কি ওটা ভেঙে যায়, ঠিক আছে, এটা ভেঙে যাওয়া ভাব বা ভেঙে গেছে, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার পরে কি হয়, একটা বিপুল পরিমাণে একটা শক্তি নির্গত হয়, ওই শক্তিটা দিয়ে কিন্তু পানিটা গরম হয় আর কি। প্রথমে রিয়েকশন হয় কিসের ভিতরে, পানির ভিতরে হওয়ার ফলে কি হয়, ওই পানিটা গরম হয়, শক্তিটা গিয়ে পানিটা গরম হয়, পানি থেকে বাষ্প হয় এবং বাষ্প দিয়ে তারপর বড় টারবাইন আছে, টারবাইন ঘুরানো হয়, টারবাইন ঘুরানোর পরে কি হয়, জেনারেটর করে তারপর বিদ্যুৎ যে আমরা পাই, ঠিক আছে, বিদ্যুৎ শক্তিটা উৎপন্ন হয়। তখন যখন করে আর কি নিউক্লিয়াসে আঘাত করার পরে কি হয়, ওই নিউক্লিয়াসটা ভেঙে আরো দুইটা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, আর ওটা থেকে আরো 3টে নিউট্রন বের হয়, ঠিক আছে, ওই 3টে নিউট্রন থাকে কি আরো বেশি গতি সম্পন্ন, ঠিক আছে, ওগুলোর গতি থাকে আরো বেশি। এগুলো এই গতি সম্পন্ন বেশি নিউট্রন গুলাকে কি করা হয় আর কি, রড আছে কিছু, রিয়েক্টর রড মনে হয় বলা হয়, ওই রিয়েক্টরের ভিতরে দেয়, ওই রডের দ্বারা ওই নিউট্রন গুলার কি করা হয় আর কি বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে, ওই রড গুলা দ্বারা কিন্তু বিক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়। আর নিউটনের গতিকে কমানো হয়, নিউটনের গতি কমানোর ফলে ওই নিউটন গুলা অন্য আরো যে ইউরেনিয়ামের এগুলো আছে, নিউক্লিয়াস গুলো আছে, ওগুলা দিয়ে আর কি লাগে, ওগুলোর সাথে যুক্ত হওয়ার ফলে ওগুলো অস্থিতিশীল হয়ে যায় এবং ওগুলো আর কি আস্তে আস্তে ব্লাস্ট হয় অথবা রেডিয়েশন নির্গত করে বা শক্তি নির্গত করে, ঠিক আছে, শক্তি নির্গত করে। এটা এই যে সমীকরণ যেটা বললাম এতক্ষণ, এটা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলে এখানে বলছে যে এন এন অর্থাৎ কি এটা নিউটন, ঠিক আছে, এখানে এগুলো কি বলছে আমি পরে বুঝাচ্ছি। ইউরেনিয়াম 235, ভর হলো 235, আর এটার পারমাণবিক সংখ্যা সম্ভবত 92, ইউরেনিয়াম অর্থাৎ ইউরেনিয়াম, এই দুইটা কি হয় রিয়েক্ট করে অর্থাৎ আর কি যুক্ত হয়ে হয় কোনটা, হয় ক্রিপ্টন কত, ক্রিপ্টন 36, এটা এরো চিহ্ন দিলে ভালো হয়, বিক্রিয়া ক্রিপ্টন 36 আর হলো যে 92 হলো ভর, ঠিক আছে, ভর 92 প্লাস হয় কোনটা হয় বেরিয়াম, ঠিক আছে, বেরিয়াম 131 সাথে 141, ঠিক আছে, 141 আর ভর পারমাণবিক সংখ্যা 56, 141 হলো এটার ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা 56 আর প্লাস 3টা নিউটন হয়, কয়টা নিউটন হয় 3 পিস নিউটন। এটা হলো আমাদের উৎপাদ যেটা আমরা পাইছি, আর উৎপাদক হলো এই দুইটা। তাহলে এখানে একটা নিউটন যুক্ত হয়, নিউটনের কোনো পারমাণবিক সংখ্যা নাই, আর এটার ভর হলো 1, একটা নিউটনের ভর আমরা জানি আপেক্ষিক ভর 1, ওটা যে যুক্ত হয় 235 আর কি ভর বিশিষ্ট ইউরেনিয়াম একটা আইসোটোপ, ওই আইসোটোপের সাথে যুক্ত হওয়ার ফলে এটা কি হয় আর কি ইউরেনিয়ামের যে নিউক্লিয়াসটা আছে ওই নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে যায় এবং ভেঙে যাওয়ার ফলে আরো দুইটা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, যে একটা নিউক্লিয়াস হলো ক্রিপ্টনের নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াস হলো বেরিয়ামের নিউক্লিয়াস, যেটার ক্রিপ্টনের ভর হলো 92 আর পারমাণবিক সংখ্যা 36, এখানে এটাই বোঝানো হয়েছে। আর বেরিয়ামের ক্ষেত্রে ভর হলো 141 আর পারমাণবিক সংখ্যা 56, আর তিনটা নিউটন আরো উৎপন্ন হয়। তো এটা হলো সমীকরণ। তারপরে দেখি কি বলছে, তারপর বলছে আর কি যে এই বিক্রিয়াটা যে হয়, যে একটা নিউটন গিয়ে আরেকটা ইয়ের সাথে আর কি ইউরেনিয়াম 235 এই আইসোটোপটার নিউক্লিয়াসের সাথে কি হয় যুক্ত হয়, যে এখানে একটা চিত্র দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে একটা নিউটন কি করছে গিয়ে যুক্ত হয়েছে কিসের সাথে, এটা ধরো ধরো ওটা ইউরেনিয়ামের এই ওই নিউক্লিয়াসটা এটা যুক্ত হয়ে কি করছে আরো দুইটা নিউক্লিয়াস বানাচ্ছে, ছোট ছোট বের হয়েছে, বাকি নিউক্লিয়াসটা ভেঙে এই দুইটা হলো নিউক্লিয়াস, ধরো এটা হলো যে ক্রিপ্টন আর এটা হলো কি বেরিয়াম, এই দুইটা হয়েছে, আর এ থেকে আরো 3টা নিউট্রন বের হয়েছে, ঠিক আছে, এই 3টা নিউটন কি হয়, এই 3টা নিউটন হলো উচ্চ গতি সম্পন্ন। এই 3টা নিউটন কি করে, এই 3টা নিউটনের গতি যদি কোনোভাবে আমরা কমাতে পারি, কমালে কি হবে, এই 3টা নিউটন গিয়ে আরো যে 3টা ইউরেনিয়ামের পরমাণু আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের সাথে যুক্ত হবে এবং ওগুলোকে কি অস্থিতিশীল করবে, ফলে ওগুলো কি ভেঙে যাবে, ভেঙে গিয়ে আরো শক্তি উৎপন্ন হবে, এই শক্তি কি করবে পানিকে গরম করবে, ফলে পানি থেকে বাষ্প তৈরি হবে, আর ইত্যাদি ইত্যাদি, আমরা কয়েকবার বলছি এই বিষয়টা। তারপরে
আমরা ক্ষমতা আছে, তারপরে মনে হয় ক্ষমতা আর হলো যে কর্মদক্ষতা, ঠিক আছে। এই দুইটা বিষয় সম্পর্কে জানবো। ক্ষমতা কি? ক্ষমতা হলো আসলে একক সময়ে তুমি কি পরিমাণ কাজ করতে পারো, ওটা হলো তোমার ক্ষমতা। তবে আমরা যে বাস্তবিক জীবনে ক্ষমতা কিন্তু বিভিন্ন ভাবে কাজে লাগে, যে ওর ক্ষমতা আছে। এই ক্ষমতা দ্বারা আমরা কি বুঝাই, এটা কিন্তু আর কি ভাষিক ভাবে আমরা যে যেভাবে বুঝাই, কিন্তু পদার্থ বিজ্ঞানের দিক দিয়ে ওটা একটু ভিন্ন টাইপের, ঠিক আছে। ওটা কিন্তু হলো কি, কাজের একক সময়ে তুমি কি পরিমাণ কাজ করতে পারো, ওটার পরিমাণটাই হলো কি ক্ষমতা, ঠিক আছে। তাহলে ক্ষমতা হলো একক সময় কি পরিমাণ কাজ করতে পারো, মানে কাজ বাই সময়, ঠিক আছে। টি ডব্লিউ মানে ওয়ার্ক অথবা অর্থাৎ কাজ, আর পি মানে পাওয়ার, ঠিক আছে, মানে ক্ষমতা। আর টি মানে কি, সময়, মানে একক সময় তুমি কতটুকু কাজ করতে পারো, ওটাই হলো ক্ষমতা। ক্ষমতার একক হলো ওয়াট, ঠিক আছে। আমরা বলি না যে এই বাল্বটা কত ওয়াটের, 100 ওয়াটের বা 200 ওয়াটের, ঠিক আছে, বা যে কেউ ওয়াটেরই বলি। এর মাধ্যমে এর মানে কি বোঝায়, যে ওই বাল্বটা প্রতি প্রতি একক সময় কি করে, 100 ওয়াটে হলে 100 জুল শক্তি খরচ করে। আর যদি হয় 200 একক, তাহলে 200 ওয়াট, তাহলে প্রতি একক সময়ে 200 জুল শক্তি খরচ করে। এটাই হলো কি ক্ষমতা, ঠিক আছে। যে ক্ষমতার আছে, মাত্রা আছে। তো মাত্রা তো কিভাবে বের করে, তোমরা প্রথম অধ্যায় জানো বা দেখছো, পড়ছো। ওই প্রথম অধ্যায় থেকে তোমরা বুঝতে পারো যে মাত্রাটা আসলে কোথা থেকে আসছে, ঠিক আছে। তার হলো কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি। কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি হলো যে তোমরা আর কি কতটুকু শক্তি প্রয়োগ করে শতকরা কতটুকু কাজ তুমি সম্পন্ন করতে পারছো। এই বিষয়টা আর কি বুঝতে হলে তোমাদের প্রথম বুঝতে হবে যে শক্তি নিত্যতা থেকে আমরা জানি যে কি, আমরা যদি কোনো কিছুতে শক্তি প্রয়োগ করি, শক্তি প্রয়োগ করার ক্ষেত্রে কি হয়, কিছুটা শক্তি কিন্তু অপচয় হয়ে যায়, ঠিক আছে। একেবারে যে পুরো শক্তিটা আমার কাজ করে এরকম না, কিছুটা শক্তি অপচয় হয়ে যায়। ধরো এই বিষয়টা আমি বোঝাতে গেলে, ধরো এই একটা আছে কি টেবিল, ঠিক আছে। টেবিলের পৃষ্ঠ বা সারফেস, এখানে এটা আছে একটা বক্স, ভর, ভর, ঠিক আছে, একটা কি ভর। এটাকে আমরা এই পাশ থেকে কি করলাম, ফোর্স প্রয়োগ দিলাম, মানে বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে কি হলো, এটা এইদিকে যাবে, এটা সরণ হবে কোন দিকে, এইদিকে। এবং এটার সাথে তলে তলে কি হবে, ঘর্ষণ হবে। মানে আমরা এখান থেকে একটা শক্তি প্রয়োগ করতেছি, ঠিক আছে। শক্তি প্রয়োগ করার ফলে এটা যে শক্তিটা আর কি নিজে ভিতরে নিচ্ছে, মানে যে শক্তিটা পাচ্ছে ওটা কিন্তু একেবারে আমার যতটুকু শক্তি দিচ্ছি ঠিক অতটুকু শক্তি এটা পাচ্ছে না, ঠিক আছে। বা এটা অতটুকু কাজ করার সামর্থ্য অর্জন করতে পারতেছে না, কারণ এটা নিচে ঘর্ষণের কারণে। ঘর্ষণটা কাজ করে কিন্তু আমার বিপরীতে, বল কাজ যদি করে এইদিকে, ঘর্ষণ কাজ করে কোন দিকে, এইদিকে। ঘর্ষণ যতটুকু অতটুকু হলো আমার শক্তির অপচয়, মানে ঘর্ষণের কারণে কিছুটা শক্তি আমাদের অপচয় হয়, ঠিক আছে। আমরা যতটুকু শক্তি আসলে দেই প্রয়োগ করি অতটুকু শক্তি আমার কাজ হয় না, ঠিক আছে। তার মানে এখানে তোমরা বলছে যে কর্মদক্ষতা হচ্ছে তোমাদের এখানে দিচ্ছে যে কাজের পরিমাণ, ঠিক আছে। কর্মদক্ষতা, কর্মদক্ষতা সমান কাজের পরিমাণ, ঠিক আছে। কাজের পরিমাণের শতকরা হারটা আর কি, পরিমাণ বাই প্রয়োগকৃত শক্তি, ঠিক আছে। প্রয়োগকৃত শক্তি গুণ 100%, ঠিক আছে। এটা হলো কি আমাদের কর্মদক্ষতা। এই কাজের পরিমাণটা হলো আমরা অতটুকু পরিমাণ কাজ হবে যতটুকু তুমি শক্তি প্রয়োগ করছো, আর যতটুকু খরচ হয়েছে সেটা থেকে হিসাব করে। ধরো তুমি শক্তি প্রয়োগ করছো আহ কত জুল, ধরো তুমি শক্তি প্রয়োগ করছো 50 জুল, ঠিক আছে। সেখান থেকে ঘর্ষণের কারণে তোমার শক্তি আরো খরচ হয়ে গেছে 20 জুল, ঠিক আছে। ঘর্ষণের কারণে 20 জুল শক্তি খরচ হয়ে গেছে। তাহলে তোমাকে বলছে যে তোমার কর্মদক্ষতা কত, বা অথবা কোন মেশিন অথবা তুমি নিজে বা কোনো মানুষের বা কোনো প্রাণীর কর্মদক্ষতা, ঠিক আছে। তাহলে তুমি কতটুকু শক্তি প্রয়োগ করছো আর কতটুকু শক্তি খরচ হয়েছে, ওই দুইটা থেকে আর কি কতটুকু শক্তি প্রয়োগ করছো ওটা থেকে কতটুকু শক্তি খরচ হয়েছে ওটা বিয়োগ যাবে, ঠিক আছে। অর্থাৎ অপচয়, খরচ হয়েছে বলতে অপচয় হয়েছে, ঠিক আছে। খরচ তো পুরাটাই হয়েছে, কিন্তু অপচয় হয়েছে কতটুকু, মানে কতটুকু আমার কাজে লাগেনি কোনো, ঠিক আছে, শুধু শুধু ব্যয় হয়েছে। ওটাই ওটাই হলো কাজের পরিমাণ, মানে যতটুকু শক্তি তুমি আর কি নিট
শক্তির পরিমাণটা যেটা কাজে লাগছে, ঠিক আছে, ওটাই কিন্তু আমার কাজের পরিমাণ, অতটুকু কিন্তু আমাদের কাজে রূপান্তরিত হয়েছে। আর প্রয়োগকৃত শক্তি আমরা যেটা প্রথমে প্রয়োগ করছিলাম, আমরা নিজেদের কর্তৃক যেটা কি প্রয়োগ করছিলাম, আর এই ঘর্ষণের কারণে যেটা আর কি আমাদের অপচয় হয়েছে, ওটা হলো 20, আর যেটা প্রয়োগ করছিলাম ওটা 50 গুণ 100, ঠিক আছে। তাহলে এই 0 0 কাটা, তাহলে এখানে থাকবে কত, উপর আছে 30, নিচে আছে 5, 5 6 30, আর গুণ আছে কত 10, তাহলে কত 6 10 60, 60%, মানে আমরা 60% দক্ষতার সাথে কাজ করছি, অর্থাৎ আমাদের কাজ, আমাদের এই যে যতটুকু শক্তি প্রয়োগ করছি ওই শক্তির 60% কাজ হয়েছে, ঠিক আছে। এটা হলো কথা, ঠিক আছে, এটা হলো কি কর্মদক্ষতা। আশা করি আর কোনো ভেজাল নাই কনসেপ্টে, ঠিক আছে। আমরা তারপরে ক্লাসগুলোতে ম্যাথ করবো, ঠিক আছে, ম্যাথ প্রবলেম সলভ করবো। তো সবাই ভালো থেকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।